তিলোত্তমা আপনারা দেখেছেন। শুধু তিলোত্তমা নয়, এর আগে পার্ক স্ট্রিট কাণ্ড হয়েছে, রানাঘাটে হয়েছে, কামদুমিতে হয়েছে। এখন সব মিলিয়ে একটাই কথা মানুষ বলছে, পার্ক স্ট্রিট থেকে কামদুমি সব শাসকেরই একই বাণী। বাণী তাদের একটাই, মানুষকে ঠান্ডা করার জন্য একটাই কথা বলে যায় তারা, আমরা বিভাগীয় তদন্ত করব, কিংবা 15 দিন 20 দিন সময় বেঁধে দিয়ে বলবো বিচার হবে, শাস্তি পাবে অপরাধীরা বলে ঠান্ডা করে দেওয়া হচ্ছে। আসল বাস্তব চিত্র হলো এটাই, কখনোই কোনো শাসক দল কখনো বিচার কাউকে পাইয়ে দেয়নি। এটা আজকের বর্তমান নয়, ইতিহাস বলছে। তাকিয়ে দেখুন রিজওয়ানুর রহমানের কথা, অনেকের মনে আছে, যারা নতুন রাজনীতি করে অনেকের খেয়াল হয়তো নেই। আপনাদের মনে নেই সেই রিজওয়ানুর রহমান, তার মা কিশোর জাহান, তাকে ওই মমতা ব্যানার্জির সামনে রেখে লড়াই করেছিল সিপিএম বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে। আজও বিচার পেয়েছে। আজকে ভাবতে হবে আমাদের, এরা কারা, কি চাই, এদের লক্ষ্য কি, উদ্দেশ্যটা কি? যেমন বলল সাবির, এরা থেকে থেকে প্রাইমারি স্কুলকে শেষ করতে চাইছে। আজকে শুধু পড়াশোনা শুধু নয়, শিল্প শেষ করতে চাইছে, চাষাবাদ শেষ করতে চাইছে, বেকারত্বের যে জ্বালা, যে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, কোনো এদের লক্ষ্য নেই। শুধু চাই তাদের চোর চুরি করতে হবে, নিজের আখের গোছাতে হবে। মানুষ জানতে বুঝতে পেরে গেছে, তাই তৈরি হচ্ছে আগামী দিনের জন্য। এলাকায় এলাকায় মানুষ তৈরি হতে শুরু হয়ে গেছে। কদিন আগে আপনারা দেখলে লজ্জা লাগে, আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী এই শিক্ষা কখনোই দেননি। ধর্ম যে যার করবে, প্রত্যেকের ধর্মকে সম্মান জানাবে। আমি যে ধর্মে বিশ্বাসী, আমি আমার সেই ধর্মের কথাই বলতে পারি, কোনো ব্যক্তিগত জায়গায় রাজনৈতিক মঞ্চে নয়। আমি অন্য ধর্ম সম্পর্কে কতটুকু জানি। আজকে আসল রূপ বের হচ্ছে ওই তন্ময় ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক দমদমের, কদিন আগে যে ভাষাটা বলেছে, ওদের রূপটা বেরিয়ে আসছে। ওদের লক্ষ্যটা কি, ওদের চিন্তাটা কি, সে প্রতিবাদ একমাত্র করেছে নওশাদ সিদ্দিকী। আজকে কোথায় চলে গেছে বাংলা? আজকে দেখুন শিল্প কলকারখানার অবস্থাগুলো দেখুন। এই এলাকায় দর্জি কাজ করে, আজকে কি অবস্থা হলো? কতবার ওই মঙ্গলাহার জ্বলল। যারা অপরাধী প্রমোটিং করতে চায়, তারা রাতের অন্ধকারে একবার নয় একাধিকবার ওই হাটটাকে জ্বালানো হলো। এ তো গল্প নয়, সেখানে লড়াই করবে কে? দর্জিদের পাশে, ওস্তাকারের পাশে দাঁড়াবে কে? তার নাম হলো নওশাদ সিদ্দিকী, আর কেউ নেই। আজকে শুধু দর্জি কাজ নয়, জরি শিল্প আজকে আমাদের ধ্বংসের মুখে। আপনি বিভিন্ন এলাকায়, শুধু এই এলাকা বাদ, এখানেও কিছু কিছু জায়গায় হয়। আপনি সাকরাইল থেকে শুরু করে একদম সুদূর সেই বাগনান পর্যন্ত চলে যান, জরি শিল্পের উপর কয়েক লক্ষ পরিবার তাকিয়ে থাকে, কাজ হলে খেতে পায়। সেই শিল্প আজকে ধ্বংসের মুখে, পাট শিল্প ধ্বংসের মুখে, ফুল চাষিরা ধ্বংসের মুখে পড়ে গেছে। কোনো পরিকল্পনা নেই আজকে। তাই আগামী দিনের কথা চিন্তা আমাদের করতে হবে। আমি যে কথা বলছিলাম, আপনারা কংগ্রেসী রাজত্ব দেখেছেন, আপনারা বামপন্থী 34 বছরও দেখেছেন, আর তৃণমূলেরও 13 বছর দেখছেন। আগামী দিনে আবার কি হয় সেটাও দেখার। যেটা দেখার হলো, এখন এটা দেখলে হবে না। একটা সময় যারা বলতো জবের আটা খেয়েছেন, যারা বাড়িতে বাড়িতে স্লোগান উঠতো, জবের আটা ফাটা ফাটা, ইন্দিরা গান্ধীর মাথা মোটা, স্লোগান উঠতো না? আইলো দিদি মাইলো খাই, একটা সময় স্লোগান উঠেছে। আবার এমনও স্লোগান উঠেছে, জহর রোজগার যোজনা, রাজীব গান্ধীর ছলনা। এমনও আমরা দেখেছি, নেতাজির 23শে জানুয়ারি আমরা জন্ম উৎসব পালন করলাম, তাকে তেজের কুকুরও বলা হয়েছে।
আবারও আমরা দেখেছি কাউকে বলতে এ আজাদি ঝুটা হয়, এগুলো ঘটে আছে, আপনারা দেখেছেন। সেই সময়কার বর্তমান সময় আপনাকে ভাবতে হবে বর্তমান শাসক কি করছে। হ্যালো, তৎকালীন সময় এবং বর্তমান সময় তারা খেয়ে গেছে, গাছ মিছিয়ে গেছে, এখন এরা খাচ্ছে গোড়া থেকে জেসিপি দিয়ে উপরে ফেলে দিতে চাইছে বাংলাটাকে। সর্বত্রই চুরি, রাহাজানি, খুন, সন্ত্রাস, ডাকাতি, ধর্ষণ একের পর এক বিভিন্ন জায়গায় লেগে আছে। আপনারা টিভিতে চোখ রাখলেই দেখতে পাবেন বিভিন্ন এলাকায় তৃণমূলের 3-4টে গোষ্ঠী, তাদের দলের বিধায়করা মদন মিত্র থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি অনেক আছে, সময় লাগবে বলতে। প্রতিদিন তারাই স্বীকার করে নিচ্ছে পদ পেতে গেলে কোটি কোটি টাকা দিতে হয়। তারা শুধু সে কথা বলছে না, তাদের সর্বোচ্চ নেত্রীও বলছেন জিমতলায় বাস টার্মিনাল হবে কি, ওখানে তো তোরা বোম মারিস। আমরা বলছি না সব কথা, মাইকে স্মরণ করাচ্ছি আপনাদের। এই কাটমানির গল্প কে উৎপত্তি করলো? মমতা ব্যানার্জি, যে কাটমানি খাওয়া হচ্ছে। তো সব মিলিয়ে একটাই কথা হলো, গোটা বাংলাটাকে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছে, এরা নিজের দলের লোককেও ছাড়ছে না। যেমন আপনারা দেখলেন কয়েক বছর আগে বগটুইতে ঘটালো, বগটুইতে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। বীরভূমে আপনারা জানেন, আমি সেসব কথা শুধু একটাই বলার আছে, গোটা বাংলায় একটাই আওয়াজ উঠে গেছে, রাস্তাঘাটে কান পাতুন, চায়ের দোকানে কান রাখুন। প্রত্যেক মানুষ দুটো কথা বলছে, এই তৃণমূল আর নয়, এই তৃণমূল আর নয়, চোর, এরা চোর হয়ে গেছে। প্রত্যেকের মুখে একটাই চোর। পুলিশ প্রশাসনকে জোর করে কাজে লাগাচ্ছে, তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করাচ্ছে। প্রশাসন যেটা নিরপেক্ষভাবে কাজ করার ইচ্ছা তাদের আছে, সেটাকেও তারা করতে দিচ্ছে না। তাদের ডিউটির কোনো সীমা নেই, সময়ও নেই।
প্রশাসনও আজ থেকে বিরক্ত হতে আরম্ভ করেছে। কেন? একটা ব্যাপার শুধু পরিষ্কার হয়ে গেছে, সময়ের অপেক্ষা। সেটা মানুষ যেভাবে বলছে বিরোধী দল করার কারণে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক বা অন্যান্য রাজনৈতিক দলের হোক, আইএসএফ এর হোক, যারা বিরোধী দল করার কারণেতে আজ অনেকে গোটা বাংলায় ঘর ছাড়া, কেউ মিথ্যা মামলায় ঝুলে আছে, কাউকে খুন করা হয়েছে, এখনো নীরব সন্ত্রাস চালানো হচ্ছে, কারোর ঘর ভেঙে দেওয়া হচ্ছে, কাউকে ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এমন হাজারে হাজারে মানুষ, তাদের আর্তনাদ, তাদের মুখের একটাই আওয়াজ, আগামী 2026 সালেতে এই তৃণমূলকে বাংলা ছাড়া করতে হবে, নওশাদ সিদ্দিকীর রাজত্ব করতে হবে, তবে আমরা বাড়ি ফিরতে পারবো, তবে আমরা ঘরে ফিরতে পারবো, তবে আমরা রোজা আগের বারের মতো রাখতে পারবো, দুর্গা উৎসব করতে পারবো। অনেক পুলিশ প্রশাসনও বলছেন আমরাও দুর্গা উৎসব পরিবারের সঙ্গে থাকতে চাই। অনেক পুলিশ অফিসার মুসলমানদের আছে, তারাও চাইছে ঈদের উৎসব ঈদে বাড়িতে পালন করতে চায়। এমন অসংখ্য মানুষ বুক ফাটে, তবু মুখ ফাটে না, তারা মুখের দিকে যার তাকিয়ে আছে, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আজকে সভা করছি। আমরা শুধু এলাকার বুদ্ধিজীবী মানুষ যারা আছেন, বিভিন্ন সমাজের মানুষ যারা শুনছেন, প্রত্যেক মানুষের কাছে আমরা সবিনয় নিবেদন করব, করজোড়ে বিনয়ের সঙ্গে। যারা প্রাথমিক অবস্থায় ভেবেছিলেন, বলেছিলেন, প্রচার চালিয়েছিলেন আইএসএফ একটা বিশেষ সম্প্রদায়ের দল, আজকের তারিখে প্রমাণ হয়ে যাচ্ছে আইএসএফ বিশেষ সম্প্রদায়ের নয়। আইএসএফ হলো প্রকৃত ধর্ম নিরপেক্ষ দল, হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আজকের দিনের থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে, আমরা আগামী দিনে কোন পথে, কোন রাস্তায় চলবো, কোন দলকে সমর্থন করব। এটা আমাদের স্বাধীন দেশ, আমরা গণতান্ত্রিক দেশের মানুষ। আমাদের রাজনৈতিক যে যা পছন্দ করার অধিকার আছে, সংবিধান আমাদের অধিকার দিয়েছে। অতএব বন্ধুগণ, আমাদের এলাকার যারা নেতৃত্ব রয়েছেন, আপনারা মানুষকে বলুন, মানুষের কাছে আওয়াজ পৌঁছে দিন। কিছুক্ষণের মধ্যে আমাদের দলের চেয়ারম্যান আসবেন, উনি রাস্তায় আছেন। অনেক বলার আছে, বিশ্বাস করুন। এখনো রাজনৈতিক বক্তব্য সেভাবে আমরা রাখিনি, যেহেতু প্রকাশ্য সভা। আরো অনেক বক্তা আছেন, আমার থেকে অনেক ভালো ভালো যোগ্য বক্তা আছেন, তারাও বলবেন। আমি শুধু শেষ করার আগে একটাই কথা বলে যাব আপনাদের কাছে, আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর আসছে। আমার আপনার এলাকার সকলের স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে, কারোর কাছে আপনারা বিকিয়ে যাবেন না, তোষামতি করতে গিয়ে নিজেদের সংগঠনকে দুর্বল করবেন না। গণতান্ত্রিক গঠনমূলক পদ্ধতি যেমন হয়, সেই গঠনমূলক পদ্ধতি মেনে আপনারা দল করুন। মানুষের কাছে এখন আমরা সরকারে নেই, আমরা পঞ্চায়েতে নেই, আমরা পৌরসভায় নেই, আমরা দিল্লিতে নেই, আমরা বিধানসভায় সরকারে নেই, তাহলে আমরা মানুষের পাশে কেমন করে থাকতে পারি, এই প্রশ্নটা আসতে পারে। এ কথাই বলে আমি শেষ করব। শুধু আজকে যেমন রক্তদান শিবির হয়েছে, চক্ষু পরীক্ষা শিবির হয়েছে, এই এলাকার মানুষের রাতের অন্ধকারে কারোর শরীর খারাপ হলে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, পাশে থাকুন। রক্ত দরকার হলে রক্ত দিন, শরীরের রক্ত দিয়ে আপনারা মানুষের পাশে থাকুন। দেখবেন মানুষ বলতে বাধ্য হবে, দুয়ার তুলে আশীর্বাদ করতে বাধ্য হবে আপনাদেরকে। আগামী দিনে আরো বড় জায়গায় পৌঁছে দিয়ে যাবে। সেই কারিগর হলো একমাত্র মানুষ, জনগণ। আমরা জনগণের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা রাখি। অতীতে যেমন তারা সম্মান আমাদের দিয়েছে, যে রায় দিয়েছে অতীতে, আমরা যেমন সম্মানের সঙ্গে মাথা পেতে নিয়েছি, আগামী দিনেও আমরা এই এলাকার মানুষের কাছে সবিনয় আবেদন করে যাব, আপনারা আপনাদের পরিবার, এলাকার বাংলাদেশের স্বার্থে আমাদের এলাকায় আমাদের দলের চেয়ারম্যান, আমাদের দলকে শক্তিশালী করুন। আমরা কিন্তু যেভাবে আমাদের যে শিক্ষা দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে, বাংলার মানুষের স্বার্থে আমরা লড়াই সংগ্রাম করে, আমরা যে সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ আছে তাদের বিরুদ্ধে জিহাদ আন্দোলন আমাদের চলবে। এবং শুধু তাই নয়, আগামী দিন আসছে, এমন একটা দিন আসবে, সেই দিনটা
গোটা বাংলার মানুষ বলবে নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। তার মতো এত সৎ এবং এত লড়াকু নেতা ইতিপূর্বে তৈরি হয়নি। এটাই আগামী দিনে আমরা শুনতে চাই, শুনবো, আশা করছি। এ কথাই বলে প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বিধায়ক চেয়ারম্যান আমাদের নেতা নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ নাসিরউদ্দিন মণ্ডল মহাশয়কে। আমি মঞ্চে খালি ডেকে নেব আমাদের রেজ্জাক শিকারি ভাই, রাজীব লস্কর দা, শেখ রাকিব, ইকবাল দা, আপনাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডাক্তার আফতাব মোল্লা মহাশয়। হ্যালো, ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্য করে বলছি, যিনারা তিরপলটা পাচ্ছেন আপনারা করুন, বাকিগুলো বসে যান। সর্বপ্রথম আইএসএফ এর পক্ষ থেকে আজকে চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং যে রক্তদান উৎসবের আয়োজন যিনারা করেছেন, আন্দোল আলগোড় অঞ্চল কমিটির সমস্ত কর্মীদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সামান্য দু একটা কথা। আজকের এটা কোনো নির্বাচনী জনসভার প্রচার নয়। সর্বপ্রথম যে কথাটা আমি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনারা হয়তো খেয়াল করেছেন বর্তমান রাজ্যের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। সেটা আজকে আমি বলছি না, আজ থেকে 2016 সাল থেকে আমার পার্টির যিনি প্রতিষ্ঠাতা, বাংলার লাঞ্ছিত বঞ্চিত মানুষের যিনি কণ্ঠ, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী বংশের সুসন্তান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আজ থেকে 2016 সাল থেকে তিনি বলে এসেছিলেন যে বাংলার আকাশে কালো একটা মেঘ দেখা দিয়েছে, সেটা বাংলার মানুষের জন্য, বিশেষ করে বাংলার সংখ্যালঘু মানুষের জন্য, পিছিয়ে বর্গের মানুষের জন্য ভয়ানক একটা দিন আসছে। তিনার সে কথাগুলো শুনে তথাকথিত যারা নিজেদেরকে সেকুলার বলে দাবি করে, নেতা বলে দাবি করে, তিনারা আব্বাস সিদ্দিকী সাহেবকে দালাল বলেছিল। আমার পার্টির চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তখন বলেছিলেন যে যাদেরকে আপনারা সেকুলার বলে মনে করছেন, এনারা প্রকৃত সেকুলার নয়। আসুন আইএসএফ এর ছায়া তলে আসুন। যখন আমার পার্টির চেয়ারম্যানের কথা বলেছিলেন, বর্তমান যারা সেকুলার বলে দাবি করে এরা আমার পার্টির চেয়ারম্যানকে দালাল বলেছিল। এখন পদে পদে টোটাল বাংলার মানুষ বুঝতে পারছে যে নওশাদ সিদ্দিকী যেটা বলেছিলেন, আব্বাস সিদ্দিকী যেটা বলেছিলেন, পদে পদে সেটা কিন্তু ঘটছে। ঠিক বলছি না ভুল বলছি? বলুন, ঠিক বলছি না ভুল বলছি? আজকে বর্তমান পশ্চিম বাংলায়, আমার কথাগুলো শুনবেন, আমি ভূমিকায় গেলাম না, আমি যারা দেশের নাগরিক আছেন, বাংলার ভোটার আছেন, সাধারণ নাগরিক আছেন, প্রত্যেকটা উদ্দেশ্য করে বলবো, বিশেষ করে সংখ্যালঘু যারা আছেন তিনাদেরকে উদ্দেশ্য করে বলবো। আমি বারবার সংখ্যালঘু কেন বলছি? আমি পেশায় চিকিৎসক, আমার একটা নীতি আছে, মাথার রোগ হলে আমি পায়ের চিকিৎসা করব না, মাথার রোগের চিকিৎসাটাই করব। কারণ আমি বুঝতে পারছি বর্তমান সংখ্যালঘুরা বেশি বিপদে আছে। তার প্রমাণ দেখুন, বাংলায় কারাগারগুলোতে দেখুন, জেলখানাগুলোতে দেখুন, যেখানে যেখানে অশান্তি হচ্ছে জড়িয়ে যাচ্ছে সংখ্যালঘুরা।
সংখ্যালঘুদের মসজিদগুলো বিপদের মুখে, সংখ্যালঘুদের মাদ্রাসাগুলো বিপদের মুখে, আদিবাসীদের জন্মস্থানগুলো বিপদের মুখে, দলিত আদিবাসীদের জন্মস্থান তাদের পরিবারগুলো বিপদের মুখে। তাই জন্য আমি সংখ্যালঘুদের গুলো বিশেষ করে বলছি, পশ্চিম বাংলায় সংখ্যালঘুদের 50টার কাছাকাছি এমএলএ আছে, যাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন। 50টার কাছাকাছি এমএলএ আছে, আপনারাই ভোট দিয়ে জিতেছিলেন। আমার পার্টির চেয়ারম্যানকে দালাল বলেছিলেন। ভেবে দেখুন, সংখ্যালঘুদের পবিত্র স্থান হজ হাউস, সেই হজ হাউসের ভেতরে মদের বোতল পাওয়া যাচ্ছে। তার প্রতিবাদ একমাত্র আমার পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী করছে। আমি বাংলার মানুষের কাছে জানতে চাচ্ছি, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, যারা সংখ্যালঘুদের দরদি বলে দাবি করে, এই 50টার কাছাকাছি যে এমএলএ আছে, এরা কারা? কাদেরকে আপনারা ভোট দিলেন? কাদেরকে আপনারা নিজেদের মাসিয়া বলে ভাবলেন? আমি জানতে চাচ্ছি। পশ্চিম বাংলায় বিরোধী দলনেতা মেদিনীপুরের ওই কুলাঙ্গার শুভেন্দু অধিকারী প্রতিটা মুহূর্তে পশ্চিম বাংলায় দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। নোংরা ভাষা সংখ্যালঘুদের উপর প্রয়োগ করছে। তারপরেও তার বিরুদ্ধে কোন একটা মামলা করেনি, তার প্রোগ্রামে বাধা দেয়নি। কিন্তু প্রোগ্রামে বাধা দিচ্ছে কাকে? কাকে বাধা দিচ্ছে? পীরজাদা নওশাদ সিদ্দিকীকে প্রোগ্রামে বাধা দিচ্ছে। আপনাদের মনে আছে 2023 সালে একটা প্রোগ্রাম করতে আমরা গিয়েছিলাম কলকাতায়। সেই জায়গাটাই অন্যায়ভাবে বর্তমান তৃণমূল সরকারের পুলিশ প্রশাসন, দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসন কিছু আছে, আমার পার্টির চেয়ারম্যানকে, আমাদের পাশের অফিস সেক্রেটারি নাসির স্যার আছেন, এই ধরনের 42 জনকে মমতা ব্যানার্জি বিনা অন্যায়ে জেলে ভরে রেখেছিল। জেলে রেখে মমতা ব্যানার্জি কি ভেবেছিল? নওশাদ সিদ্দিকীকে মিটিয়ে দেবে, নওশাদ সিদ্দিকীর দলকে পশ্চিম বাংলা থেকে মুছে দেবে। পেরেছে মনে হয়, পেরেছে। মমতা ব্যানার্জি উনি ভুল ডিসিশন নিয়ে ফেলেছিলেন। উনি ভেবেছিলেন নওশাদ সিদ্দিকীকে মিটিয়ে দেব, কিন্তু উনি কত বড় বোকা! উনি ভেবেছিলেন মিটিয়ে দেব। উনি তো নিজেকে অনেক বড় শিক্ষিত বলে দাবি করে। উনি বলে আমি ডক্টর, আমি মাস্টার, উনি সব জানে। জানে না? উনি বলে। কারণ আমরা দেখেছি যখন প্রশাসনিক কোনো বৈঠক হয়, আইপিএস অফিসার গুলোকে মমতা ব্যানার্জি চাকরের মতন কথাবার্তা বলে। বাড়ির চাকরের সঙ্গে যেভাবে ব্যবহার করে, সেই ধরনের ব্যবহার আইপিএস গুলোর সঙ্গে মমতা ব্যানার্জি করে। তারপরে কিছু পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জির দালালি করে আর আমাদের প্রিয় নওশাদ ভাইয়ের উপর অত্যাচার করে। ধিক্কার, ধিক্কার সেই সকল পুলিশ প্রশাসনকে। যাক, যেটা আমি বলছিলাম এটা বলে শেষ করবো। মমতা ব্যানার্জি চেয়েছিল, বর্তমান তৃণমূলের কিছু গুন্ডা মাস্তান চেয়েছিল নওশাদকে মিটিয়ে দেবে, কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসন চেয়েছিল নওশাদ সিদ্দিকীকে মিটিয়ে দেবে। পেরেছে মনে হয়। কিন্তু মমতা ব্যানার্জির জানা উচিত ছিল, উনি যে সকল আইপিএস গুলোর পরামর্শ নিয়ে চলে, সেই আইপিএস গুলোর উচিত ছিল মমতা ব্যানার্জিকে একটু বোঝানো যে দিদি, নওশাদ সিদ্দিকী কে জানেন? নওশাদ সিদ্দিকীর দাদু 200 বছর ইংরেজরা দেশের মানুষের উপর অত্যাচার করেছে। সেই 200 বছরের অত্যাচারীকে নওশাদ সিদ্দিকীর দাদু পাছায় লাথি মেরে দেশ থেকে তাড়িয়েছে। আপনি যে নওশাদ সিদ্দিকীর পেছনে লাগছেন, আপনারও সেদিন বেশি আর দূরে নয়, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আপনাকেও রাজ্য ছাড়তে বাধ্য হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমি আর কথা বাড়াচ্ছি না, একটা কথা আমার এখানে শেষ। আপনাদেরকে অনুরোধ করব, সামনে 2026 আছে। বর্তমান শাসক চাইবে সব জায়গায় গুন্ডামি, মাস্তানি, ঝগড়া লাগানোর চেষ্টা করবে। আপনাদেরকে অনুরোধ করব, মিলেমিশে থাকবেন। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি চাচ্ছে শুভেন্দুকে সামনে রেখে খুব শিগগিরই দাঙ্গা লাগাবে। সব জায়গায় দেখুন তো, যেখানে অত্যাচারিত হচ্ছে সব তেল গাইগুলো। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। শ্যামপুরে জানেন, শ্যামপুরে একটা দাঙ্গা হলো, দাঙ্গা। সেখানে আজান হলে বলবেন, 2 মিনিট নামাজের টাইম হয়ে যাচ্ছে, এটাই শেষ কথা। শ্যামপুরে একটা দাঙ্গা হলো,
পারফেক্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি লাগিয়ে একটা সংস্থা তৈরি হয়েছিল। সেই জায়গায় যে ছবিটা লাগিয়েছিল সেই ক্লাবের কর্তৃপক্ষকে কিন্তু জেলে যায়নি, তাদের নামে কেস হয়নি। সেটা নিয়ে যারা প্রতিবাদ করেছিল মিথ্যা ভাবে তাদের নামে কেস দিয়ে 70-80 জনকে জেলে দিয়েছিল। সেই জায়গাটায় শুভেন্দু অধিকারী উস্কানিমূলক বক্তব্য দিতে যাচ্ছে, রাজ্য সরকারের পুলিশ পেছনে আর সামনে পুলিশ গার্ড দিয়ে তাকে উস্কানিমূলক বক্তব্য দিবার জন্য পাঠাচ্ছে, আর আমাদের নওশাদ ভাইজানকে আটকাচ্ছে। এই ধরনের সব জায়গায় হচ্ছে। যাক, এখানে আমি বক্তব্য শেষ করছি। নামাজ হচ্ছে, আমার কথার দ্বারা কেউ যদি ভুল বুঝে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার নজরে দেখবেন, ভাববেন আমি কি বললাম। এটুকু কথা আমার, আর কথা বাড়াচ্ছি না। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ভালো থাকবেন।
ভাইজান স্বাগতম। নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। ভাইজান স্বাগতম। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। নওশাদ ভাই স্বাগতম। নওশাদ ভাই ওয়েলকাম। ভাই নওশাদ ভাইকে সাঁকরাইলের জমিনে আমরা জানাই সুস্বাগতম। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। ভালো আছেন ভাইজান? আমাদের আমরা ভাইজানকে স্বাগতম জানাবো এবং ভাইজানকে শুভেচ্ছা জানাবো। অবিদা আমাদের ভাইজানকে পুষ্পস্তবক স্মারক দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আন্দুল পঞ্চায়েত কমিটির অন্যতম সদস্য হবিবুর মল্লিক মহাশয় এবং আন্দুল পঞ্চায়েতের সদস্য হবিদা। ভাইজানকে স্মারক পুষ্পস্তবক দিয়ে স্বাগতম জানাচ্ছেন হবিবুর মল্লিক মহাশয়। আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। আরে গরিব অসহায়ের সাথী নওশাদ ভাইজান জিন্দাবাদ। আরে গরিব অসহায়ের সাথী নওশাদ ভাইজান জিন্দাবাদ। সিরাই সিরাই রক্ত, সিরাই সিরাই রক্ত। নওশাদ ভাইজান জিন্দাবাদ। নওশাদ ভাইজান এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। নওশাদ ভাইজান এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। জিয়ারুল শেখ ভাইজানকে স্মারক দিয়ে সংবর্ধনা করছেন। জিয়ারুল শেখ ভাইজান জিন্দাবাদ। ভাইজান জিন্দাবাদ। নাসির মল্লিক, নাসির হোসেন সাহেব ভাইজানকে শাল পরিয়ে সংবর্ধনা দিচ্ছে। ভাইজান জিন্দাবাদ।
ভাইজান জিন্দাবাদ। নাসিরউদ্দিন সাহেবকে আচ্ছা রোমিও মিত্রে পুষ্পস্তবক দিয়ে ভাইজানকে শুভেচ্ছা জানাচ্ছে। আর মাইকে ডেকে নেব নাসিরউদ্দিন মীর সাহেবকে, আপনি কিছু বক্তব্য রাখুন। মোস্তাক ভাই ভাইজানকে ব্যাচ পরিয়ে ব্যাচ পড়াচ্ছেন মোস্তাক দা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আন্দুল অঞ্চল কমিটির পক্ষ থেকে যে আজকে সারাদিন ব্যাপী রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং তার সঙ্গে ছোট ছোট ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী উপহার দেয়া হয়েছে, এই সুন্দর একটি ব্যবস্থাপনার জন্য আমি এইখানকার আমাদের নেতৃত্ব, আমি পার্টির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। একটা মহতি উদ্যোগ তারা নিয়েছে। বিশেষ করে এখানকার দায়িত্ব যিনি জিতে আছেন, এই বুথের যিনি জয়ী সদস্য, আমি বলবো যে আপনারা যারা বাম দিকে আছেন আপনারা সামনে চলে আসুন। এই মহৎ উদ্যোগ আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় আমরা পার্টির উদ্দেশ্য, পার্টির উদ্দেশ্য এবং লক্ষ্য যে মানুষের পাশে থাকার বার্তা দিয়ে এই ধরনের সামাজিক কর্মসূচি ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে করে থাকি। একটা উদাহরণ পশ্চিমবঙ্গের মাটিতে যা স্মরণীয় হয়ে থাকবে, আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজানের বিধানসভা কেন্দ্রে একদিনে ৩,৫০০ মানুষ রক্ত দিয়েছে। এটা একটা উৎকৃষ্ট উদাহরণ, যে মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছেন। যে ভাঙড়কে হিংসার এলাকা বলা হতো, যেখানে সন্ত্রাস কবলিত ছিল, ভাইজান বলেছেন যে হিংসা রক্তপাত নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়। গর্বিত আজকে ভাঙড়বাসী, আমরাও গর্বিত যে হ্যাঁ, মানুষের পাশে বার্তা দেওয়ার জন্য পলিটিক্স, রাজনীতিটা ভাইজান যে আদর্শে যে বার্তা দিয়ে যাচ্ছেন। এই স্বাস্থ্য পরিষেবা বাংলার মানুষ অনেকাংশে বঞ্চিত হচ্ছে। আমরা প্রায় সেই ধরনের প্রোগ্রাম করে থাকি। হ্যাঁ, রাজ্য সরকারের দায়বদ্ধতা আছে যে তারা প্রত্যেকটা নাগরিককে স্বাস্থ্যের অধিকার, এটা মৌলিক অধিকার, তাকে পরিষেবা দিতে হবে। রাজ্য সরকার যে ব্যর্থ, এর একটা বড় উদাহরণ হচ্ছে, আপনারা জানেন যিনি এখন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডার, নেক্সট টু সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যে এলাকার এমপি, তিনি তার এলাকায় প্রত্যেকটা বিধানসভা এলাকায় গিয়ে উনি এই ধরনের স্বাস্থ্য পরিষেবার কর্মসূচি করছেন। গতকালকেও হয়েছে, সেবাশ্রয়ী এই ধরনের একটা প্রকল্প নাম দিয়ে করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করছেন যে হ্যাঁ, সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পায়নি, রাজ্য সরকার দিতে পারেনি, তাই তাকে উদ্যোগ নিয়ে আবার পরিষেবা দিতে হচ্ছে। এটা তাদের ব্যর্থতার প্রমাণ। রাজ্য রাজনীতিতে এখন শুধু বিদ্বেষ আর হিংসার রাজনীতি চলছে। আমাদের বাংলা, আমাদের দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এইটা বিশ্বাস করে। বহু সংস্কৃতি আমরা একসঙ্গে বসবাস করি।
এই দেশটা স্বাধীন করেছে যারা, তারা সকলেই বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্ম, তারা সবাই এই দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, আন্দোলন করেছেন। আমাদের চেয়ারম্যান যিনি পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির, তিনি যোগ্য উত্তরসূরি, তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কিন্তু দুর্ভাগ্য, বাংলার রাজনীতিটাকে কলুষিত করা হচ্ছে। বাংলার রাজনীতি, দেশের রাজনীতিকে কলুষিত করা হচ্ছে, সাম্প্রদায়িক বীজ বাষ্পে ভরিয়ে দেওয়া হচ্ছে। একদিকে প্রধানমন্ত্রী, তিনি মুখে অনেক সুন্দর বড় বড় ডায়লগ দেন, সবকা সাথ সবকা বিকাশ, তারপরে বিকশিত ভারত, অনেক কথা বলছেন, আর মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছেন, সংবিধানকে পাল্টে নিচ্ছেন, সংবিধানকে পাল্টে নিচ্ছেন, পাল্টে দিতে চাইছেন। একদিকে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নিচ্ছে, আর একদিকে সংখ্যালঘু মুসলমানদের পৈতৃক সম্পত্তি ওয়াকফকে কেড়ে নিচ্ছে, আর একদিকে বলছেন উনি সব সাথ সবকা বিকাশ। আরে ও তো সবকা সাথ নয়, ও তো সবকা খেলাফ আর সবকা বিনাশ করছে। আর একদিকে আপনারা দেখছেন যে ভারতবর্ষের বিশ্ব খাদ্য সূচকে কত নিচে নেমে গেছে, আর সাম্প্রদায়িক রাজনীতি চলছে। চারিদিকে শুধুমাত্র হিন্দুত্বের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে পলিটিক্স করছে। মানুষের নিরাপত্তা নেই, সে পুণ্যার্থীদেরও সুব্যবস্থা না করে তাদের নিয়ে রাজনীতি করতে ব্যস্ত। এখন এটা কেন্দ্র সরকার বিজেপি করছে, শুধু তাই নয়, আপনারা দেখছেন অনেক এমপি গিয়ে সেখানকার মন্ত্রীদের সুনাম করছেন। তার মানে আমরা কয়েকদিন আগে দেখলাম যে এখানকার এক এমপি হিন্দুত্বের পোস্টার বয়, তাকে পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা দিচ্ছেন। আরো এক এমপি কে কালকে দেখলাম, হুগলির এমপি, তিনিও বলছেন যে এখানকার এই যোগী আদিত্যনাথের সরকারকে তিনি বাহবা দিচ্ছেন। আসলে এটা আগেও প্রমাণ হয়েছে যে এই এমএলএ এমপিরা আসলে তারা আলাদা নামে আছে, পলিটিক্সটা অন্য পার্টি থেকে করছে, কিন্তু তারা সেই উগ্র হিন্দুত্ববাদের সঙ্গেই সমর্থন জানিয়ে আসছে। তাই এটা যেন প্রমাণ করে যে যোগী সরকার, যিনি এনকাউন্টার করতেন, তিনি সংখ্যালঘুদের উপরে, দলিতদের উপরে, আদিবাসীদের উপরে বুলডোজার চালায়, আর এই বাংলাতেও এনকাউন্টার সংস্কৃতি আমদানি করছে। এখন বাংলার বুকে যে সাম্প্রদায়িকতা, যে হিংসা যারা ছড়াচ্ছে, হ্যাঁ, এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যে বিদ্বেষ ভাষণ দিচ্ছে, তাকে দিদি আটকাতে চাইছেন না। আটকাতে চাইছেন যিনি সমাজ বদলানোর ডাক দিয়েছেন, সেই প্রকৃত বিরোধী কণ্ঠ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে আটকাতে চাইছে। ইতিপূর্বে তাকে জেল দিয়েছেন, কেস দিয়েছেন, তার বিধানসভায় ঢুকতে বাধা দিয়েছেন, তারপরেও কিন্তু আটকাতে পারেনি। যখন কলকাতার বুকে দাঁড়িয়ে এই বাংলায় বিজেপির নেতারা অস্ত্র রাখার নিদান দিচ্ছে, হিংসার কথা বলছে, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলছে, তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশ, বাংলার পুলিশকে দিয়ে কেস করানো হয়নি। আর আপনারা জানেন আমরা 21শে জানুয়ারি কে ভুলতে পারবো না, কারণ এটা বাংলায় একটা নমুনা হয়ে থাকলো যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস যা করলো। এমন কি ঘটনা হয় 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান হবে, প্রোগ্রাম হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবে না? কলকাতার বুকে সব পার্টি মিটিং মিছিল করতে পারবে, সভা করতে পারবে, সব নেতা বক্তব্য রাখতে পারবে, আইএসএফ কে করতে দেয়া যাবে না। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে সমাবেশে যেতে দেয়া হয়নি। আসলে তারা ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেস আইএসএফ কে ভয় পাচ্ছে। দেশ বিক্রি করতে চাইছে, দেশের সংবিধান পাল্টে দিয়ে। একদিকে যেমন কেন্দ্রের বিজেপি সরকার, আর এই রাজ্যে তৃণমূল কংগ্রেস মানুষের মৌলিক যা চাহিদা তা পূরণ করতে পারেনি, চাকরি দিতে পারেনি, কর্মসংস্থান দিতে পারেনি, নিরাপত্তা দিতে পারেনি। আজকে যার স্মরণে সভা, আপনারা জানেন এই বাংলায় যে জঘন্য ঘৃণ্য ঘটনা ঘটে গেছে, আরজি করে সেই তিলোত্তমার পরিবার, তিলোত্তমা কিন্তু ন্যায় বিচার পায়নি। এই ঘটনার পিছনে কারা ছিল আমরা জানি, তারপরেও সিবিআই কে আনা হয়েছিল যাতে প্রকৃত দোষীরা তারা শাস্তি পায়, ন্যায় বিচার পায়। কিন্তু আমরা কি দেখলাম? আজকে যার স্মরণে প্রোগ্রাম,
আজকের এই সভা, আজকের এই রক্তদান শিবির 3 মাস পরেও 3 মাসের মধ্যে সিবিআই, যে সিবিআই সমস্ত কিছু উদ্ঘাটন করে দিচ্ছে, সেই সিবিআই চার্জশিট দাখিল করলো না, বকলমে তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে দিল। এখান থেকে সেটিং এর রাজনীতি প্রমাণ হয়ে যাচ্ছে। একদিকে দিদি আর মোদি, আপনারা জানেন যেভাবে দুর্নীতির পাহাড় করে গেছে, আমরা এটা বাংলাকে দেখাতে পেরেছি। একজন বিধায়ক যেভাবে লড়াই করছেন, মানুষের আস্থা ফিরে আসছে, ঠিক একই রকম ভাবে এখানে আমাদের একজন প্রার্থী জিতে আছেন। আমরা মনে করি এটা আমরা গর্বিত যে এলাকার মানুষ আইএসএফ কে জিতিয়েছে। তিনি কাজ করছেন, তিনি নমুনা হয়ে থাকবেন। বাংলার রাজনীতিতে এই ঘৃণার রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি থেকে বিসর্জন দেবে। বাংলার মানুষ বিকল্প চায়। যে সেকুলার শুভেন্দু অধিকারী কয়েক বছর আগেও তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি ছিল, আমরা আজকে তাদের স্বরূপ দেখছি। জানি না এর আগেও এখানে আমাদের পাশে রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনিও এক সময় তৃণমূল কংগ্রেস ছিলেন, আবার বিজেপিতে গেছেন, আবার তৃণমূল এসছেন। আসলে এই পালা বদলটা আমরা মনে করি তারা তো একই জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়, পরিচালনা একই জায়গায় হচ্ছে। তাই বাংলার কোনো হাল ফেরেনি। যদি বাংলার হাল ফেরাতে হয় তাহলে আইএসএফ পারবে। তার নেতৃত্বে দিতে হবে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে। আমি মঞ্চে এসেছেন ভাইজান, তাই আমার কথা আর দীর্ঘায়িত করব না। বাংলার মানুষ যে আশা দেখতে শুরু করেছে, যে সম্ভাবনা দেখতে পাচ্ছে, আমি সেই বার্তা দিয়ে বলবো যে আইএসএফ এর সাথে 7 দিন এলাকার মানুষ যেভাবে আইএসএফ কে জিতিয়েছে, আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। আমি আবার একবার তাদেরকে ধন্যবাদ দেব। এলাকার মানুষ, পথচলতি মানুষ থেকে শুরু করে সবাই আমাদের যাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ দেব। সর্বোপরি আজকের যারা আয়োজক তাদেরকে শুভ মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের কে সম্মান জানিয়ে আমার এই ক্ষুদ্র কথা বক্তব্য আমি এখানেই শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাসিরউদ্দিন মীর মহাশয়কে। এখন 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 ডেকে নেব যার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় রয়েছি, সেই প্রান্তীয় ভাইজান আপনাদের সামনে বক্তব্য রাখেন। হ্যালো, হ্যাঁ কোনটা হলো? এটা ধন্যবাদ জানাই। আজকে সকাল থেকে এখানে আমাদের কিছু সামাজিক কাজকর্ম আমরা করছিলাম। রক্তদান শিবির হয়েছে, এখন শিক্ষা সামগ্রী বিতরণ হবে, স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছে। এই রক্তদান শিবিরে যে সমস্ত রক্তযোদ্ধারা রক্ত দিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এখন যারা উপস্থিত হয়েছেন, আমাদের বক্তাদের বক্তব্য শুনছেন, যারা শ্রোতার আসনে বসে আছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। এবং স্টেজে যারা এসেছেন, বক্তা থেকে শুরু করে জেলার বিভিন্ন নেতৃত্বরা এবং আমাদের এখানের পঞ্চায়েতের যিনি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে, আপনার প্রত্যেকের জনগণের জনপ্রতিনিধি সে ভাইকেও এবং প্রত্যেক ভোটারদেরকেও আমি ধন্যবাদ জানাই। প্রশাসনের কর্তাদেরকে, যাদের প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে, এবং সাথে সাথে মিডিয়ার বন্ধুদেরকেও আমি না ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না। তোমরা এখানে না দাঁড়িয়ে সামনের দিকে চলে আসো, একদিকে চলে আসো। ওরে মেয়েরা আছে দেখছি তো, একদিকে চলে আসো, সামনের দিকে চলে আসো। আপনারা দেখেছেন অলরেডি ব্যানারে কি আছে, আরজি করে নির্যাতিতা তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির এবং আরো আনুষঙ্গিক প্রোগ্রাম। এই ফেব্রুয়ারি মাসের 9 তারিখে তার জন্মদিনও আছে। দুর্ভাগ্যের বিষয়
অতীব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমরা, কেন্দ্র আর রাজ্যের বোঝাপড়াতে, আমি আবারও বলছি, বিজেপি আর তৃণমূলের বোঝাপড়াতে আরজি করের ডক্টর তিলোত্তমা যে বা যারা যারা ওর সাথে যুক্ত ছিল তারা সকলের মধ্যে একজন মাত্র থাকলো, আর বাকিগুলো ছাড় পেয়ে গেল। আমরা আজকে তিলোত্তমার স্মরণে কেন রক্তদান শিবিরটা করছি? যে জঘন্য কাণ্ড ঘটিয়েছে আরজি করে, সেটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের বিপদ আসবে। যাতে না আমরা ভুলি, তার জন্য, যাতে না আমরা আমাদের মন থেকে এটা মুছে দিতে পারে, তার জন্য বারবার এটা স্মরণ করার জন্য বলা হচ্ছে, আমরা করছি। আপনারা জানেন তিলোত্তমাকে খুন করেছে, ধর্ষণ করেছে, আপনারা সকলেই জানেন। আমি দুটো বিষয় আছে কথা বলবো, তার আগে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু জানা দরকার। ধর্ষণ করে খুন করেনি তিলোত্তমাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, খুন করে ধর্ষণ করিয়েছে। স্বাভাবিকভাবে আমাদের এখানে কোনো একজন যদি কোনো খুন হয়ে যায়, তাহলে খুনের কারণ আমরা খোঁজার চেষ্টা করি। সেই খুনের কারণ খুঁজতে গেলে অনেক রহস্য উঠে আসবে, অনেক রহস্য উঠে আসবে। সেই কারণ না খোঁজার জন্য, কারণ দাঁড় করিয়ে দেওয়ার জন্য কি করছে, আপনাদের কি বলছে যে ধর্ষণ হয়েছে, প্রথমে খুন হয়েছে, তারপরে ধর্ষণ করিয়েছে, যাতে এটাকে কারণটাকে না ধরতে পারে। কিন্তু জনগণের চাপে কিছুটা হলেও ঐক্যবদ্ধ প্রতিবাদের ফলে কিছু সত্য সামনে চলে এসেছিল। কিন্তু আমরা কি দেখলাম, যে কিভাবে কেন্দ্র সরকার রাজ্য সরকারের বোঝাপড়াতে আমাদের বাড়ির মেয়ে, আমাদের কন্যা তিলোত্তমার এই সাথে যারা, এই ইনসিডেন্টের সাথে যারা যুক্ত, এই ঘটনার সাথে যারা যুক্ত, তাদেরকে আড়াল করা হচ্ছে। আমার কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। গত কয়েকদিন আগে দেখছিলাম তিলোত্তমার আপনার আইনজীবী নাকি বলেছেন যে তিলোত্তমাকে, সরি, সঞ্জয় রায়ের আইনজীবী বলেছেন সঞ্জয় রায়কে যে হসপিটাল থেকে প্রথম দিনে মেডিকেল করানো হয়েছে, সেই হসপিটালের রিপোর্ট নাকি কোর্টে সাবমিট করেনি। এই ধরনের একাধিক কারণ আমরা দেখতে পাচ্ছি, যে কারণ দেখলে আমরা বুঝতে পারছি যে কোথাও না কোথাও একটা সেটিং এর রাজনীতি হচ্ছে। তাই আমাদেরকে ভুলে গেলে চলবে না, এই তিলোত্তমাকে কেন খুন করলো, কেন তিলোত্তমাকে খুন করলো? তিলোত্তমাকে খুন করার কারণটা হচ্ছে আপনি আমি, আপনার আমার জন্য তিলোত্তমাকে কিন্তু খুন হতে হয়েছে। আপনার আমার পরিবারের লোকজনগুলো আরজি করে যখন ট্রিটমেন্ট নিতে যেত, অপারেশন থিয়েটারে, ওটি রুমের মধ্যে এই সন্দীপ ঘোষেরা মৎসব করত, আপনার আমার রুগী ওর মধ্যে যখন থাকতো, এর প্রতিবাদ করেছিল। ওখানে নাকি ডুপ্লিকেট ঔষধ দেওয়া হতো, নানান অনৈতিক কাজ হতো, এর প্রতিবাদ করেছিল। শুধু এইগুলো নয়, মর্গে যে সমস্ত মৃত মহিলারা থাকতো, ওই মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে দিয়ে বিক্রি করত, এর প্রতিবাদ আমাদের তিলোত্তমা করেছিল। এই প্রতিবাদ করার জন্য তাকে খুন করলো। আমাদেরও আওয়াজ তুলতে হবে, আমাদেরও চুপ থাকলে হবে না, আমাদেরও বলতে হবে যে তিলোত্তমার যারা যারা খুনি আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মামলা চলছে, মামলা চলবে। আমিও প্রথমে ভেবেছিলাম শিয়ালদা কোর্টের যিনি বিচারপতি কেন ফাঁসির অর্ডার দিল না, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে বিচারপতি কিন্তু সুন্দরভাবে একটা জায়গায় এখনো ছেড়ে রেখেছে, যে এই সঞ্জয় রায় অনেক ঘটনা বলতে পারবে। যদি ফাঁসি দিয়ে দেয় একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত। আমিও কিন্তু ফাঁসির পক্ষে মানে কথা বলছিলাম যে কেন দিল না, ফাঁসিটা হলে ভালো হতো। একটুখানি বোঝার চেষ্টা করুন যে সিবিআই যে তদন্ত করেছে, কাদের তদন্তের ওপরে,
কলকাতা পুলিশ যে তদন্তগুলো করেছিল সেটাকে নিয়ে একটু নাড়াচাড়া করে জমা দিয়ে দিয়েছে। সিবিআই কে কোর্ট এই জন্যই দিয়েছিল যাতে সঠিক তদন্ত হয়। দুর্ভাগ্যের বিষয়, টালা থানার ওসিকে যখন অ্যারেস্ট করেছিল তখন কারণ হিসাবে দেখিয়েছে লার্জার কনস্পিরেন্সির সাথে নাকি ওসি যুক্ত আছে, তাকে অ্যারেস্ট করলো, কিন্তু যথাসময়ে চার্জশিট না দেওয়ার ফলে সে জামিনও পেয়ে গেল। একাধিক জায়গা আছে যেখানে তৃণমূল আর বিজেপির যোগসাযোগে কিছু জন বড় লোকের কিছু দামাল ছেলে বেঁচে গেল। আমি দায়িত্ব নিয়ে বলছি, সিবিআই নয়, যদি যে কেউ সঠিকভাবে যদি তদন্ত হয় তাহলে দেখবেন যেদিন ঘটনা ঘটেছে তার 2-4 দিনের মধ্যে আমাদের দেশ থেকে বিদেশে কিছু হবু ডাক্তার পালিয়ে গিয়েছে, তাদের বাইরে থেকে ধরে নিয়ে আসছে। যদি সঠিকভাবে তদন্ত হয়, জাস্ট আপনারাই বলুন, কোন হসপিটাল, এটা তো আর আপনার ব্লকের হসপিটাল নয়, এটা মেডিকেল কলেজ, সেখানে কি একটা ডক্টরই ডিউটি করে? বাকি তার সাথে ওই সময় যারা ডিউটি করছিলেন তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করেছে এরকম কোনো খবর আছে? কেন করেনি? আমি বলছি না অ্যারেস্ট করতে, আমি বলছি না তারা দোষী, ওরা একবারও বলতে পারবো না আমি, কিন্তু তাদের তো জিজ্ঞাসাবাদ করা যায়। শুধু তাই নয়, শুনছি যে ওই পিরিয়ডের মধ্যে সিসিটিভি ফুটেজ যতটুকু পেয়েছে 60-65 জন নাকি ওখানে ঘোরাফেরা করেছে। ওই 60-65 জন ঘোরাফেরা করলো, সঞ্জয় রায় ছাড়া আর কাউকে চিনতে পারলো না। বুঝতে পারছেন না? তাহলে ওই 60-65 জন কারা ছিল? বড় একটা কেন ষড়যন্ত্র আছে, যেই ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের বোন তিলোত্তমা, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন হতে হলো, আর ধর্ষণ করিয়ে ম্যাটারটাকে, বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো। কিন্তু আমাদের চুপ থাকলে হবে না, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে এবং বারবার বলতে হবে, অপদার্থ সিবিআই এর জন্য কিছু খুনি, কিছু প্রতারক, কিছু ধান্দাবাজ এখনো কিন্তু বাইরে ঘুরছে। এর জবাবটা আমাদেরকে সিবিআই এর কাছ থেকে নিতে হবে। আর জবাবটা কে দেবে? সিবিআই কে যারা পরিচালনা করছে। শুভেন্দু অধিকারী হিন্দুদের বাঁচানোর দায়িত্ব নিচ্ছে, কিন্তু এই সোদপুরের তিলোত্তমার কিন্তু ধর্মীয় পরিচয়টাও হিন্দু, ওর জন্য কথা বলতে দেখছি না। তলাই তলাই শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি মিলে আমার তিলোত্তমার বোনের বিচারটা যাতে না হয় তার এরা চক্রান্ত করছে, হয়তো ওই জন্য এরা কথা বলে না। এরা বাংলাদেশের হিন্দু নিয়ে এরা চিন্তিত, আর আমাদের বাড়ির পাশে সোদপুরের আমার বোনটা, হিন্দু বোনটা নিয়ে এরা চিন্তিত নয়। তাই সময় এসেছে ভাবার। যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ধরবে, আমি একটা কথা তাদের বলবো, দেখুন, তৃণমূল গাড্ডায় পড়লে বিজেপি তাকে বাঁচায়, আর বিজেপি গাড্ডায় পড়লে তৃণমূল তাকে বাঁচায়। এরকম উদাহরণ অনেক আছে। লেটেস্ট একটা উদাহরণ দেব। আমার আগে নাসির সাহেব বললেন, মহাকুম্ভর আয়োজন হয়েছিল কোথায়? প্রয়াগরাজে, উত্তরপ্রদেশে। ধর্মীয় অনুষ্ঠান, 144 বছর পর পর ওই দিনটা আসে। স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের মানুষের কাছে অতীব আবেগের দিন। তাদের ধর্মীয় বিশ্বাস আছে ওখানে গিয়ে মানে পুণ্যের কাজে গেলে তার পাপ মুক্ত হতে পারে। তাদের ধর্মীয় বিশ্বাসে আমি একটা কথা বলবো না, এটা আমার অধিকার নাই বলা। স্বাভাবিকভাবে ওখানে প্রচুর মানুষের জমায়েত হবে, এটা স্বাভাবিক ব্যাপার। অপদার্থ যোগী সরকার, অপদার্থ বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশ সরকার গুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অত মানুষ আসবে, তাদের জন্য সুব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার ফলে প্রচুর মানুষ মারা গিয়েছেন, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই তারা হিন্দু সমাজের মানুষ, আর হিন্দুদের রক্ষাকর্তা বলে বিজেপি নিজেকে দাবি করে। যখন সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান নির্বিশেষে এই যোগী আদিত্যনাথের কঠোর সমালোচনা করছে, যখন পার্লামেন্টেও আওয়াজ উঠছে উত্তরপ্রদেশে কুম্ভ মেলাকে কেন্দ্র করে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কেন ওর আলোচনাটা করতে হবে, সেই সময় তৃণমূল তার এমপিকে পাঠিয়ে দিয়ে যোগীর হয়ে সাফাই গাইতে বানাচ্ছে। মানে বুঝতে পেরেছেন, বিজেপি গাড্ডায় পড়বে,
সিবিআই ইডি আসবে, কিন্তু সিবিআই ইডি এদেরকে বাঁচানোর চেষ্টা করবে। ওখানে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ গাড্ডায় পড়েছে, লকেট চ্যাটার্জি তৃণমূলের এমপি গিয়ে কি বলছে, এর থেকে ভালো আর ব্যবস্থা হতে পারে না। মানে তাহলে যে আমার হিন্দু সমাজের মা বোন বাপ ভাইগুলো মারা গিয়েছে, তারা তাদের দোষে মারা গিয়েছে, এটাই তো বুঝাচ্ছে নাকি? এই অপদার্থগুলোকে আপনাকে আমাকে চিনতে হবে। আপনাকে আমাকে ধর্মীয় জিগির তুলে বাঁচানোর চেষ্টা করছে। ধর্ম ধর্মের স্থানে থাকবে, ধর্ম মানুষের মনে থাকবে। সামাজিক ভাবে আমরা মানুষ, যার যে ধর্ম পালন করার দরকার আমরা ঐক্যবদ্ধভাবে সেটাকে প্রোটেক্ট করব। আমরা ঐক্যবদ্ধভাবে তার ধর্মচরণে কেউ যদি আঘাত দেয় সেটাকে রুখবো। কিন্তু বিজেপি আর তৃণমূলের, বিজেপি প্রকাশ্য সুরসুরি দিচ্ছে, তৃণমূল গোপনে সুরসুরি দিচ্ছে। এই দুই দল মিলে পশ্চিম বাংলার গণতন্ত্র প্রিয় মানুষ, সম্প্রীতি ঐক্যে বিশ্বাসী মানুষের মধ্যে বিভেদের আগুন লাগানোর চেষ্টা করছে। তাই আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে ধর্মীয় জিগির তুলে মূল বিষয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে না তো। আমার হাতে একটা আরটিআই আছে, একটা তথ্য জানার অধিকারে আমরা একটা আরটিআই করেছিলাম। আমাদের স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য নেতৃত্ব সাবির আলী জানতে চেয়েছিল, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, ডিআই অফ স্কুল বলে যাকে, তার কাছে জানতে চেয়েছিল যে হাওড়া জেলাতে প্রাইমারি আপার প্রাইমারি স্কুলের সংখ্যা কত, সেখানে প্রতিটা স্কুলে কত ছেলে মেয়ে পড়াশোনা করছে আর কত শিক্ষক আছে। সেই কপি আমার হাতে আছে, আপনারা দেখলে অবাক হবেন। 700-800 ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করছে, শিক্ষকের সংখ্যা 8টা 6টা 4টে 3টে। আর দেখলে অবাক হবেন, এক একটা এমন স্কুল আছে 1টা 2টো টিচার দিয়ে চলছে। এই প্রশ্নের উত্তর আমরা যেই কোশ্চেন যাতে না করতে পারি, চাই কেন্দ্র সরকার হোক চাই রাজ্য সরকার হোক, কেন সরকারি স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই, এই প্রশ্ন যখনই করবেন তার আগে আপনাকে কি খাইয়ে দিচ্ছে, তুই হিন্দু তুই মুসলমান, তুই এই কর তুই সেই কর। এই বিভাজন করে রাখার চেষ্টা করছে, আপনাদেরকে এক হতে দিচ্ছে না। ফলে আপনি আপনার অধিকারের কথা বলতে পারছেন না। এখানে তো বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আছে, যদি সরকারি স্কুলে পড়ে যারা পড়েন আজকে বাড়ি যাবেন। আমি অনেক আগে বলেছি, বছর 2 আগে বলেছি, গত মাসেই কিন্তু মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে স্কুলগুলোতে 1টা 2টো করে টিচার, যে টিচার এসে তালা খুলছে, সেই প্রেজেন্ট করছে, সেই ঘন্টা মারছে, সেই মিড ডে মিলে রান্না করছে, সে আবার কখন পড়াবে ভাই? তারও তো এনার্জি থাকা দরকার, তার এনার্জি থাকা দরকার। কিন্তু আপনার আমার বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে আর বাড়ি আসছে, আপনি আমি জানতেই পাচ্ছি না কতটা জ্ঞান অর্জন করছে। আমরাও তো নতুন শুরু করেছি এবিএস মডেল স্কুল, ওখানে যে বাচ্চাগুলো আসছে সেটা টিপে তো বুঝতে পারছি ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এটা মাথায় রাখবেন। আর আপনি প্রতিবাদ করছেন কিভাবে? প্রতিবাদটা ভাগ হয়ে যাচ্ছে, এরা চাইছে প্রতিবাদটা ভাগ হোক। হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কিন্তু আর হচ্ছে না। আজকে ডেটে দেখবেন প্রতিবাদ কি হচ্ছে, হিন্দু ভাই হিন্দু ভাইয়ের মতো করছে, মুসলমান ভাই মুসলমান ভাইয়ের মতো করছে। আর রাজনৈতিক নেতারা যারা শাসকে আছে তারা নবান্নর ছাদ থেকে আর দিল্লির পার্লামেন্ট থেকে পিক পিক করে হাসছে। কেন? রাম রহিম তো আলাদা ভাবে প্রতিবাদ করছে, আর এরা তো চায় রাম রহিম না এক জায়গায় চলে আসে। ব্রিটিশরা চেয়েছিল রাম রহিম না এক জায়গায় আসে, বিভিন্ন ছলে কলে কৌশলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছিল। যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে পারি তাহলে ব্রিটিশরা ভেবেছিল যে আমরা দীর্ঘদিন ভারতকে শাসন করতে পারবো। সেই সময় কিন্তু তাদের ফাঁদে পা দেয়নি। সেই সময় মাস্টারদা সূর্য সেন, আশফাকুল্লাহ থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, ফুরফুরার পীর আবু বকর থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা এই ব্রিটিশদের ফাঁদে পা
না দিয়ে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে ভারত ছাড়তে বাধ্য করিয়েছিল। আজকের দিনেও দেখুন হিন্দু মুসলমানকে আলাদা করার চক্রান্ত হচ্ছে। হিন্দু মুসলমানকে আলাদা করলেই তো আওয়াজ উঠবে না। চেঙ্গাইলে মাদ্রাসা বলুন আর হাওড়া সদরে আপনার হিন্দি মিডিয়াম স্কুল বলুন বা হাওড়া জেলা স্কুল বলুন, টিচার তো সেই অর্থে না। এখন তো ভাগ হয়ে গেছে প্রতিবাদের, এখন হিন্দু মুসলমান আলাদা করে ফেলেছে। ফলে তারা লাভবান কারা হচ্ছে? বুথের স্তরে যত হিন্দু আর মুসলমান আলাদা থাকবেন, যত আপনারা বিভেদের মধ্যে জড়াবেন, লাভ হবে রাজনীতির নেতাদের, আর ক্ষতিগ্রস্ত হবে কারা? যারা এই নেতাদের জন্য হিন্দু মুসলমান নিয়ে লাগালাগি করবেন। আপনাদের এই আরটিআর কপিটা আমার কাছে আছে, চাইলে ফটোকপি চাইলে দিতে পারবো বা ফটো তুলে নিতে পারেন। যে এই ধরনের প্রচুর স্কুল আছে যেখানে আপনার 800, 900, 1000 ছেলে মেয়ে আছে, 10টা 12টা টিচার সেখানে। এই সমস্যার সমাধান কিভাবে হবে? ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে, আর ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করলে এই স্কুলগুলো বন্ধ হবে। অনেকে ওখানে অনেক দেখছি স্কুলে টিচার নাই, ছাত্র নাই, স্কুলগুলো তো বন্ধ ভাই। তাহলে স্কুলগুলো কি জেসিবি মেশিন দিয়ে তুলে নিয়ে চলে যাবে ভাই? মনে হয় ওটা হবে কি? স্কুল তো থাকবে। তাহলে ওই স্কুলে কি হবে? এখন 260 টাকা না 254 টাকা মনে হয় না ভর্তি ফি সরকারি স্কুলে, ওই রকমই আশপাশে হবে। এখন ওইটা দিলে আপনি আপনার বাচ্চাটাকে 1 বছর স্কুলে পড়াতে পারবেন। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন, 1 বছরের ফিস 260-এর আশপাশে দিয়ে দিলেন। কিন্তু আপনাকে প্রথমে কি প্ল্যানিং করছে? হয়তো আমার বক্তব্যটা শুনে আপনার এলাকার বিধায়িকা তো সম্মানিয়া না, এখানে সম্মানিয়া প্রিয়া পাল মহাশয়া হয়তো বলতে পারেন স্কুলের ছাত্র নেই, ওই জন্য টিচার দিইনি আমরা। তার কলটা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি আপনাদের। শুনুন, স্কুলে প্রথম এরা শিক্ষক নিয়োগ বন্ধ করে। হুগলি মাদ্রাসা আপনারা জানেন, আমরা প্রতিবাদ করে খুলিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিল চুচুড়াতে। যে স্কুলগুলোতে দেখবেন আমরা যারা গার্জেন আছি এখন কিছুটা হলেও সচেতন হয়েছে কি বেসরকারিতে দিয়ে দিচ্ছি, কিন্তু যারা বেসরকারিতে টানার ক্ষমতা নাই তাদের অবস্থা খারাপ। বেসরকারিতে কেন দিচ্ছি আমরা ভাই? সরকারিতে কোয়ালিটি অফ ঠিকঠাক কোয়ালিটি হচ্ছে না বলে, তাই তো ভাই বলেন না, কোয়ালিটি মেনটেন হচ্ছে না বলে তো দিচ্ছি। তাহলে ছেলেটাকে কেন নিচ্ছি? কোয়ালিটি মেনটেন হচ্ছে না টিচার না থাকার ফলে। প্রথমে এরা টিচার দিচ্ছে না, কমিয়ে দিচ্ছে। যখন টিচার কমিয়ে দিচ্ছে, ছাত্রও কমে যাচ্ছে, বেসরকারিতে চলে যাচ্ছে। ফলে ওই সুযোগে কি বলছে? ছাত্র কম, স্কুলটা বন্ধ করে দাও, 2টো স্কুলকে 1টা স্কুল করে দাও। তাহলে বাকি যে স্কুলটা কি হবে? এখন বলছি রেকর্ড করে রাখুন। এখন তার লেখালেখির থেকে বেশি রেকর্ড করে এখন মিলিয়ে নেবেন। যদি আপনারা ওই হিন্দু মুসলমানের খেলাতে মেতে থাকেন, তাহলে দেখবেন ওই স্কুলগুলো কোনো কর্পোরেটরা এসে একটু রং চঙে করে প্রাইভেট স্কুল বানিয়ে দেবে। হিন্দুর ছেলেকেও বলবে মাসে 3000 দাও, ভেতরে ঢুকো। মুসলমানের ছেলেকেও বলবে মাসে 3000 টাকা দাও, ভেতরে ঢুকো, নালে ঢুকতে পারবে না। আপনাকে আমাকে এখন হিন্দু মুসলমানে খেলিয়ে রাখছে, টোপ দিচ্ছে ধর্ম। এই টোপ যদি খেয়ে নেন, হিন্দুও বিপদে পড়বে, মুসলমানও বিপদে পড়বে ভাই। তাহলে আমাদের চিৎকার করতে কি হবে? ওই সরকারি স্কুলে আগে টিচার দাও, আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করব। সম্মানীয় প্রিয়া পাল মহাশয়া বা আপনার এলাকার এমপি মহাশয় যদি এরকম জ্ঞানের কথা বলে, সাথে সাথে উত্তর দেবেন, আগে স্কুলে টিচার দেন, আমি আমার ছেলেকে বেসরকারি থেকে তুলে নিয়ে এসে সরকারিতে দেব। আর না দিলে বলবেন নওশাদ ভাইকে তো বিধানসভায় পান, আপনারা ধরে নিয়ে আসবেন, আমি আসবো, আপনাদের হাতে পায়ে ধরে বলবো স্কুলগুলোতে নিয়ে যান। আরে পাগলেও ছাড়বে কি? 3000 টাকা মাসে, 2000 মাসে দিতে হয়।
এক মাসে 2000 প্রাইভেট স্কুলে কম বেশি খরচ হয় তো ভাই, হ্যাঁ? তাহলে সেখানে 260 টাকা যদি এক বছর, আমি কি আমার টাকা হারামের টাকা নাকি ভাই? ইনকাম করতে গিয়ে সে বুঝতে পারছে গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত তো, হ্যাঁ, বস্ত্র শিল্প তো, কি অবস্থা হচ্ছে, কি অবস্থা হচ্ছে বুঝতেই পাচ্ছেন। তাহলে বাঁচাবেন না টাকা? শুধুমাত্র আমি আপনাদের একটা সুকৌশলে, এটা দীর্ঘদিনের প্রচেষ্টা, যেখানে দলিত হিন্দু বেশি থাকবে, যেখানে পিছিয়ে হিন্দু বেশি আছে, যেখানে আদিবাসী বেশি আছে, যেখানে মুসলমান বেশি আছে, সেই সমস্ত এলাকাগুলোকে লক্ষ্য করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে এত ক্যামেরা হচ্ছে, আমার একটা ক্যামেরার ভিডিও আবার মমতা ব্যানার্জির কাছে যাবে, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। এত ক্যামেরা হচ্ছে, একটা ক্যামেরার ভিডিও আবার মমতা ব্যানার্জির কাছে যাবে। সুতরাং আমি একটা ভুল বলে আমাকে ছাড়বে না, বিনা দোষে আমাকে 42 দিন আটকে রাখলো। আর এবারে আমাদের প্রোগ্রাম ছিল, ও কোর্টকে গিয়ে বলছে নওশাদ সিদ্দিকী ইনডোরে প্রোগ্রাম করে আসতে পারবে, আউটডোরে গেলে আসতে পারবে না। ও কোন জায়গায় বক্তব্য দিতে গেলে সামনে পুলিশ গাড়ি দিয়ে রাস্তা ফাঁকা করে গিয়ে বিশুক লাগছে, তখন অসুবিধে নয়। আর নওশাদ সিদ্দিকী হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের কথা বলি, হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে এগিয়ে চলার কথা বলি, সংবিধানকে সামনে রেখে প্রতিবাদ করি, ওই জন্য বড্ড ঝাল লাগছে। ঝালের জবাব বাংলার মানুষদের 2026-এ। তো আমি যেটা বলছি যে আপনার স্কুলগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে শিক্ষা ব্যবস্থাকে, আর আপনাকে আমার মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বাইনারি করে রাখার চেষ্টা করছে, তুই হিন্দু ও মুসলমান। তাই সময় এসেছে, ধর্মীয় বিভাজন করতে আপনারা দেবেন না আপনাদের মহল্লায়, আপনাদের এলাকায়। একটাই কথা হবে, আমার এলাকা কিভাবে উন্নয়ন হবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই উন্নয়নটা বুঝে নেব। কে পার্টি ক্ষমতায় আসছে আর কে পার্টি ক্ষমতায় থেকে ছিল তা আমার দেখার দরকার নয়। আমাদের এলাকায় প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলটা আছে, ওই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিতে হবে, এই আওয়াজটা তুলতে হবে ঐক্যবদ্ধ হয়ে। আর যদি না তুলতে পারেন, ক্রমশ দেখবেন ধ্বংসের দিকে যাচ্ছে। প্রাইমারি স্কুল থাকবে, আপার প্রাইমারি স্কুল থাকবে, হাই স্কুল থাকবে, কিন্তু কি হবে ওটা? বছর খানেক দেখবেন বন্ধ পড়ে থাকবে। বছর খানেক বন্ধ পড়া থাকার পরে হঠাৎ দেখবেন কোনদিন রং চঙে হচ্ছে। আপনারা স্বাভাবিকভাবে বেরিয়ে দেখবেন, এই রং হচ্ছে কেন রে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তখন আপনাদের এলাকার শাসক দলের, আমরা থাকলে হতে দেব না, নিশ্চিন্তে থাকবেন, শাসক দলের এখন যে বর্তমান যে দলটা আছে, সেই দলের নেতা কেতারাও দেখবেন একটা দুটো ঘুরঘুর করছে, করবেন আরে ভাই, তখন ওই একদম সুন্দর করে বুঝাবে সরকারি প্রতিষ্ঠানটা পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এই পড়ে না থাকার থেকে একটা বেসরকারি সংস্থাকে দিয়ে দিয়ে অন্তত পড়া স্কুলটা চলুক। সুন্দর লাগবে এটা শুনতে, কিন্তু সুন্দরের পিছনে পকেট কাটছে আপনার হুঁশ নাই। এরা সুকৌশলে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, জাতীয় শিক্ষানীতি 2020 সালে নিয়ে এসেছে। সেই জাতীয় শিক্ষানীতি কিন্তু আপনাদের আমাকে, যারা আর্থিকভাবে দুর্বল, হিন্দু মুসলমান ওখানে নির্দিষ্ট করা না, এটা মাথায় রাখুন, যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে ধ্বংস করে দেবে। টাকা দাও, সার্টিফিকেট নাও। ঠিক এখন যেমন হচ্ছে, টাকা দাও, স্বাস্থ্য পরিষেবা নাও। দিন আসছে আগামী দিনে, এখন তো সরকারি হসপিটালে গেলে আর স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, সব বেসরকারিতে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে টাকা দিয়ে। তো আগামী দিন আসছে, টাকা দাও, সার্টিফিকেট নাও, টাকা দাও, স্কুলে ভর্তি করাও। এবার আপনারা নিন মাথায় কি করবেন, টাকা দিয়ে ছেলে মেয়েদের পড়াবেন না 260 টাকাই এক বছরে আমার ছেলেকে পড়াবো, তার জন্য তাহলে চিৎকার করতে হবে। কোন দল করেন, কোন মতের মানুষ, কোন ধর্মের মানুষ আমার দেখার দরকার নাই, আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদটা যে আইএসএফ এর ঝান্ডা ধরে করতে হবে ওটাও আমি বিশ্বাসী নয়। গ্রামের মানুষ, পাড়ার মানুষ, মহল্লার মানুষ, অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে বলবো ঐক্যবদ্ধ হন। আপনার এলাকার উন্নয়ন কমিটির নাম দেন, স্কুল বাঁচাও কমিটির নাম দেন, হসপিটাল বাঁচাও কমিটির নাম দিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামুক, গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করুন। সরকার বাধ্য হবে টিচার দিতে, আর অন্যথায় ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ শুধু লেখালেখি করলে কিচ্ছু হবে না। তাই বন্ধুগণ, বলার অনেক আছে, যেহেতু আমাকে একটা RTI কপি দিয়েছিল বলে আমি
হ্যালো, আরটিআর একটা কপি দিয়েছিল বলে ওই বিষয়টা বলছি, যে আর একটা জাস্ট আমি একটা পয়েন্ট বলে আমি তিলোত্তমা থেকে কিছু অন্য একটা বিষয় এসে একটু বলার চেষ্টা করব। আজকে আপনারা জানেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে আমাদের রাজ্যে, জানেন তো নাকি? হ্যাঁ, ভালো কথা। আমি তো মনে করি বছরে এই দরটা এরকম হয়ে দুটো করে হওয়া দরকার। দিদিমণি একটা করছে, আমি দুটোর পক্ষে বছরে হোক, কিন্তু তার আগে কিছু কথা বলবো। আজকে আমি একটা খবর দেখছিলাম, স্টেট হিউম্যান রাইটস কমিশন, রাজ্যের যে হিউম্যান রাইটস কমিশন আছে, সে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু করার জন্য বলে দিয়েছে। কারণ মৃতদেহকে নিয়ে এরা ব্যবসা করে, যে মৃতদেহগুলো থাকে সেটাকেও নাকি তার অঙ্গ প্রত্যঙ্গ বিদেশে এরা বিক্রি করে দিয়েছে। কি জিনিস এরা বুঝতে পেরেছেন? আর এই জিনিসগুলো যখন সকালবেলা ইস্তফা দেয় বলে আমি আর কাজ করব না, আবার মমতা ব্যানার্জি সন্ধ্যাবেলা তাকে অন্য একটা চাকরি দিয়ে দেয়। কারণটা কি ভাই? একটু ভাবতে হবে, বুঝতে হবে। কিন্তু আজকে এটা লেটেস্ট আপডেট, সেটা আপনাদের বললাম। বন্ধুগণ, বলার অনেক ছিল। কটা বাজে? ফোন করে দেখো তো। বন্ধুগণ, আজকে আপনার দুটো ঘটনা ঘটেছে আজকের দিনে। প্রথম ঘটনা হচ্ছে আমাদের রাজ্যে রাজ্য সরকারের উদ্যোগে একটা বাণিজ্য সম্মেলন হচ্ছে, আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আপনার স্বাস্থ্য ভবন অভিযানের নামে অভিযান ছিল। বেশ কিছু সামাজিক সংগঠন মিলে করতে গিয়েছিল, যারা এই অভিযানের ডাক দিয়েছিল কলকাতায় আসার আগেই তাদেরকে ওখান থেকে গ্রেফতার করেছে। আমি এই মঞ্চ থেকে এখানে আইবি এসবি যার লোকজনই আছে না কেন, রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে এটা আমার বার্তা, অবিলম্বে সেই সমস্ত সমাজকর্মীগুলোকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। যেভাবে গণতন্ত্রের টুটি টিপে মমতা ব্যানার্জির পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, আমাদের ভাঙড় থেকে শুরু করে খড়দার বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষেরা ডিমান্ড নিয়ে, তাদের বৈধ ডিমান্ড নিয়ে আপনার স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তাদেরকে পথের মধ্যে যেভাবে আটকেছে, আমি মনে করি এটা সম্পূর্ণরূপে গণতন্ত্রের পরিপন্থী, ডেমোক্রেসির বিরুদ্ধে। এটাকে বন্ধ করতে হবে এবং যাদেরকে ডিটেইন বা গ্রেফতার করেছে নিঃশর্তে তাদেরকে মুক্তি দিতে হবে। অন্যথায় এর জবাব কিন্তু আগামী দিনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মমতা ব্যানার্জির সরকারকে আমরা বুঝিয়ে দেব। আপনারা ভাবতে পেরেছেন? কিছু লোকজন আসবে, এসে স্বাস্থ্য ভবনে কি দুর্নীতি হচ্ছে দেখতে পাচ্ছেন তো ভাই? এমন সেলাইন দিয়েছে মানুষ মারা গেল, যে সেলাইনটা অলরেডি কর্ণাটকের সরকার ব্যান করে দিয়েছে, যে ওই সেলাইন আমরা নেব না, সেই সেলাইন আমাদের রাজ্যে চলছে। এই প্রতিবাদ কিন্তু আমাদের তিলোত্তমা বোন করেছিল। প্রতিবাদটা কি করেছিল? ওই ডুপ্লিকেট জাল ঔষধ, এ তো জাল সেলাইন এক প্রকার, আমাদের শরীরে তো ঢুকিয়ে দিচ্ছে। আমাদের বোন কিন্তু করেছিল এই প্রতিবাদ। তো এই প্রতিবাদে আজকে স্বাস্থ্য ভবনে অভিযান ছিল, ডেপুটেশন ছিল। এত ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি, লোক ঘর থেকে বার হয়েছে, আসবে ভাঙড়ের কিছু মানুষ ওই ঘরের ওই যে রাস্তায় বার হচ্ছে সেখানে তাদেরকে গ্রেফতার করে নিচ্ছে। এটা গণতন্ত্রের পরিপন্থী নয়? আপনার অধিকার কেড়ে নিচ্ছে না প্রতিবাদে? ডেমোক্রেসি তো। আমরা তো রাজা আর প্রজার ব্যাপার নয় তো, যে রাজা আছে, প্রজাদেরকে সব মাথাহাট করে চলতে হবে। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই ভারতের রাজা। সে যে আপনার টোটো চালায় আর যে শিল্পপতি, আমরা প্রত্যেকেই রাজার দেশে। আমরা কারো চমকানি ধমকানি শুনবো না। শুনবো কোথায়? আইন, বিচার, আদালত, যে সংবিধান যে নির্দেশনা দিয়েছে। কিন্তু প্রতিবাদ করতে আসার আগে এটা করেছে, তাদেরকে আটকে দিয়েছে। আমরা ধিক্কার, নিন্দা জানাচ্ছি। আর একটা হচ্ছে যেটা বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন, ভালো কথা, শুনতে খুব ভালো লাগছে। 2015 সালে এই সম্মেলন শুরু হয়েছিল। এটা কত? 2025। 2024-এ হয়নি, 2020 আর 2021-এ হয়নি এই সম্মেলন। শুনছেন আপনি কি বলছি? শুনছেন তো? তো দেখবেন এই দুদিন সম্মেলনের পরে ঘটা করে বিশাল প্রেস কনফারেন্স করবে যে এত হাজার কোটি টাকার
বিনিয়োগ আসবে বলেছে, শুনেও ভালো লাগবে। বাস্তব যত বিনিয়োগ হবে বাংলাতে, বাংলার লাভ হবে। আমরা তো চাই প্রচুর টাকা আসুক বাংলাতে, বাংলায় কাজ করুক, বাংলায় শিল্প হোক, তাহলে আমরা বাংলার ছেলেরা বাংলায় কাজ পাবো। বাংলার ছেলে বাংলায় কাজ পেলে উড়িষ্যাতে গেলে তাহলে কারো হাতে মার খেতে হবে না। বাংলার ছেলেরা যদি বাংলায় কাজ করে, তাহলে মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে যে কুপিয়ে খুন করেছে, তাহলে সোমনাথ দেবনাথকে আর খুন হতে হতো না। বাংলার ছেলে বাংলাতে যদি কাজ পেত, তাহলে আপনার হরিয়ানাতে গিয়ে আপনার সাবির মল্লিককে খুন হতে হতো না। বাংলার ছেলে যদি বাংলায় কাজ পেয়ে যেত, তাহলে আফরাজুলকে খুন হতে হতো না রাজস্থানে গিয়ে। বাংলার ছেলে যদি বাংলায় কাজ পেয়ে যেত, বাঁকুড়ার হেমন্ত রায়কে কেরালাতে গিয়ে খুন হতে হতো না। আমরাও তো চাই বাংলায় কাজ হোক, কিন্তু কাজটা কেমন হচ্ছে? ঘটা করে বলবে কি এত হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এত লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, ভালো কথা, শুনতে ভালো লাগবে। কিন্তু বছর যখন ঘুরে যাবে, নতুন বছরে যখন আবার বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন হবে, তাহলে কাজ কি হবে? প্রথমে বলে দেওয়া যে গত বছরে এত কোটি টাকার প্রস্তাব এসেছিল, তার মধ্যে এত লক্ষ মানুষের কর্মসংস্থানের কথা ছিল, তার মধ্যে এত কোটি টাকা এসেছে, আর এত লক্ষ মানুষ কাজ পেয়েছে। এটাই তো হওয়া উচিত, তাই তো নাকি? বলে দুধে পানি মেশায়, এখন পানিতে দুধ মিশিয়েছে, বুঝতে পেরেছেন? বলে যে দুধে পানি মিশিয়ে দিয়েছে, কিন্তু এখন পানিতে দুধ মিশাচ্ছে। মানে এত বড় গোল দিচ্ছে। কিছু পেটুয়া শিল্পপতি আছে, তাদেরকে হাতে পায়ে হয়তো ধরে বলে আপনি বলে দেন না। আমি ডাক্তারকে যদি বলি এখানে দাঁড়িয়ে বলো আমি সামনে বছরে 100 কোটি টাকা পার্টিতে দান করব, ও আমার ভালোবাসার লোক, ও তো বলে দেবে। দান করলো কি করলো না আপনারা জানেন? একটা উদাহরণ দেব, নলেজ সিটিতে বলেছিল একটা মানুষ 1 কোটি টাকা দেবো, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, ক টাকা দিয়েছে আপনারা জানেন কি? তারপরে আপনারা তো জানেন না, শুনেলেন 1 কোটি টাকা দেবো, ছবি ফবি তার হয়ে গেল, আমরাও বলে দিলাম স্টেজ থেকে। খোঁজ নিয়েছেন কি? ঘোড়ার ডিম দিয়েছে। হয়তো সে দেবে, 10 বছর টাইম নিয়েছে, 10 বছর বলেছিল তো মনে হয় দিতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি, দেয়নি। কিন্তু আপনারা শুনে নিয়েছিলেন 1 কোটি টাকা দেবে। ঠিক এই হচ্ছে গেঁড়াকল এখানে। ওটা আমরা শিখাইনি ভাই, ওই নোংরা রাজনীতির পক্ষে আমরা নয়, কিন্তু এখানে পুরো শেখানো হয়েছে আমার মনে হয়। এই 2015 থেকে 2025, এই 23 অব্দি লাস্ট হয়েছে, 24-এ হয়নি। টোটাল আপনার প্রস্তাব ছিল 17,60,617 কোটি টাকা। ক টাকা? 17,60,617 কোটি। ব্রেন খারাপ হয়ে যাবে কিন্তু ভাই, এটা বেশি করে ভাবলে। আর বিশ্বাস করুন, আমি ভাববো না বলেই আজকে গুগলে সার্চ করে শুধু লিখেলে পালিয়ে এসেছি। আমারও মাথা উঠে যাবে। 17,60,617 কোটি টাকা বাংলায় এই 2015 থেকে ব্যবসা করার জন্য লাগাবে বলেছিল, ভালো কথা। কিন্তু অ্যাকচুয়াল লাগিয়েছে কত টাকা, তাহলে আমাদের একটু জানা দরকার। আমার উপরে মমতা ব্যানার্জি রাগ কেন জানেন? তৃণমূলেদের রাগ কেন? আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, একটু জয়েন্টে ব্যথা করে। এবার একটু জানা দরকার কত টাকা লাগালো। মাত্র 63,906 কোটি টাকা, মানে 17 লক্ষ কোটি টাকা হাওয়াতে উড়ে চলে গেল। 17 লক্ষ কোটি টাকা মধ্যখানে আর দেখতে পেলাম না, শুধু শুনলাম। আমি 2023 সালে একটা চ্যালেঞ্জ করেছিলাম মমতা ব্যানার্জিকে, এইবারের জন্য বলিনি, আগের দিনে বলেছিলাম যদি সৎ সাহস থাকে এই শিল্প সম্মেলন হওয়ার আগে শুরুতে একটা বার্তা দেন যে বিগত বছরে কত কোটি টাকা প্রস্তাব এসেছিল, কত কোটি টাকা অ্যাকচুয়াল কাজে লেগে, মানে আমাদের বাংলাতে কর্মসংস্থান হয়েছে, কত কোটি টাকা ইনভেস্ট করেছে, ইনভেস্টের ফলে কত কর্মসংস্থান হয়েছে, আর রাজ্য সরকারের কত ট্যাক্স এসেছে। এই ডেটাটা দিয়ে তারপরে সম্মেলনটা শুরু করুন। আমাদের কথা এইখানে ঢুকাচ্ছে, এইখানে বার করে দিচ্ছে একা বলে। আর শুভেন্দু অধিকারীর কথা তো রাত্রে হয়তো ফেস টাইমে কথা হয়ে যায়, তুই যা বলার বল, আমরা ম্যানেজ করে নেব। এখনই নওশাদের সাথে তো এরকম হয় না, ওই জন্য হয়তো কর্ণপাত করেনি। আমাদের যদি খান দশেক থাকতো বুঝিয়ে দিতাম কর্ণপাত কাকে বলে। যদি আগামী দিনে আপনারা সুযোগ দেন বুঝিয়ে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাহলে বুঝতে পারছেন
তাহলে কি ধরনের আমাদের, তাহলে হচ্ছেটা কি? তাহলে বলবেন হচ্ছেটা কি? কিছুই হচ্ছে না, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে মৎস্য হচ্ছে। আমি নাম ধরে বলছি, আমাদের রাজ্য সরকারের ইচ্ছে যাই প্রতি বছরে কিছু বড় লোকের সাথে বসে একটু খাবো। আমাদের রাজ্য সরকারের যিনি, রাজ্যের সরকারের যিনি প্রধান আছেন মমতা ব্যানার্জির ইচ্ছে যায় যে প্রতি বছরে দেশ বিদেশের কিছু বড় লোকের পাশে বসে কিছু ছবি তুলবো আর কিছু খাবো। সেই খাওয়ার একটা ফিস্ট করবে, একটা মৎস্য ছাড়া আর কিছু হচ্ছে না এটা। আর এতে খরচ কার যাচ্ছে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তার কাঠের টাকা থেকে দিচ্ছে না। আপনার এলাকার যিনি ভিক্ষা করে খায়, যিনি আপনার টোটো চালায়, যে কাম কাটে, যেই সমাজের মানে যেই কাজই করুক না কেন, সবার ট্যাক্সের টাকা নিয়ে ওরা 4000 টাকা প্লেটে খাচ্ছে। গত বছরে 4200 টাকা মতো ছিল। এই যারা আসছে না, আমার কথা খারাপ লাগছে নাকি? আপনাকে একটু বুঝতে হবে, জানতে হবে ব্যাপারটা, একটু জানতে হবে। আপনারা তো রাত দিন ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছেন, দুটো আপনার ট্যাক্স দিচ্ছেন। ওই দেখলেন না, বলছে 12 লক্ষ টাকার উপর যাদের নিচে ইনকাম তারা ট্যাক্স দিতে হবে না। খুব খুশি, 12 লক্ষ ইনকাম হয়তো বছরে হয়। এখানে এতজন আছে, 2-1 ছাড়া হয় না। আগে হতো, তা এখন শেষ হয়ে গেছে। কারিগরদের কি বলে, দর্জি উস্তাকাদের অবস্থা শেষ। এমনও আছে গঙ্গার এপার ওপার দেখিয়ে দিতে পারবো আমি, 20টা 25টা কারিগর নিয়ে কাজ করতো, এখন টোটো, ভ্যান, অটো, আপনার ঘুগনির দোকান, বিরিয়ানির দোকান করেছে। মমতা ব্যানার্জি এদিকে কিন্তু নজর দেয়নি। মমতা ব্যানার্জির উচিত হচ্ছে, আমি আপনাদের নিয়ে প্রশ্ন করে রেখেছিলাম, করা আছে বিধানসভাতে আমার, যে প্রশ্ন করা আছে এক্সাক্ট বলা যায় না যতক্ষণ না উত্তর আসে। কিন্তু আপনাদের উন্নয়নের জন্য দর্জি শিল্পের সাথে যারা যুক্ত, দর্জি শ্রমিক উস্তাগার জন্য আমি মমতা ব্যানার্জির কাছে প্রস্তাব রেখেছি। যাক, আবার ফিরে আসি। তাহলে কি হচ্ছে? তাহলে এই যে গত বছরও ছিল কত, প্রায় 4200 টাকা একটা প্লেট। যিনি খাবেন খাবারটা 4200 টাকা। টাকাটা কে দেবে ভাই? তারা আসছে 5 স্টার হোটেলে, স্টার হোটেলে থাকছে, টাকাটা কে দেবে? সরকার। সরকার তো সরকার কি টাকাটা কোথায়? সরকার নিজস্ব টাকা ছাপাবে নাকি? আপনার আমার টাকা কিভাবে আসছে? এই পানির বোতলটা দেখছেন 10 টাকা, এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস 10 টাকা আছে। আপনি আমি কিনে নিয়ে চলে আসছি, এর বেশি তো দেওয়া যায় না। যদি এর বেশি কেউ দাম চাই এমআরপির উপরে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায়। চেষ্টা করি কমাবো, কত কমালে 1 টাকা হয়তো কমাই, কিন্তু 9 টাকা কিনলেও ট্যাক্স দিই। কিভাবে ট্যাক্স দিই দেখবেন, এখানে যেখানে এমআরপি লেখা আছে তার নিচে একটা ছোট্ট করে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস লেখা আছে। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে এটা 10 টাকায়। এই ট্যাক্সের 1 টাকা কোথায় যাচ্ছে? কেন্দ্রে যাচ্ছে, একটা রাজ্যে থাকছে, যাকে আমরা জিএসটি বলি। সিজিএসটি, এসজিএসটি, সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি, দুটো ভাগ হয়ে থেকে যাচ্ছে। এই টাকাগুলো জমে জমে জমে, যেখানে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছে, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছে। যাক, আমি ওই প্রকল্পে যাচ্ছি না। তাহলে যে প্রতি বছরে বিদেশি মানুষজন শিল্পপতিদেরকে নিয়ে মৎস্য করাচ্ছে আপনার আমার টাকা দিয়ে। তাই আমার বন্ধুগণ, আমার বলার এটাই যে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। আর না হলে ওই বড় লোকের মন গেছে, বড় লোকের সাথে বসে একটু খাবো, কি হবে? কি হবে? বড় লোকের মন গেছে, একটু বড় লোকের সাথে বসে খাবো, আপনার আমার ট্যাক্সের টাকাতে খেয়ে নিচ্ছে। আর একটাতে বিধানসভাতে, এখন আমি বললে আমার সহপাঠীরা আমাকে হয়তো বিধানসভায় পিটাবে, আমি বলছি না। যদি কোনোদিন ক্ষমতায় আসি সেটাও বন্ধ করব। আমাদেরও একটা কল আছে ভাই, এই বিধায়কদের একটা কল আছে, ধর ইচ্ছা গেলে দীঘায় ঘুরতে যাব। আমি ডিটেলসে বলছি না এখন। যদি ক্ষমতা আমাদের আছে ওটা বন্ধ করবো আমরা। হয়তো ইচ্ছা গেল নওশাদ সিদ্দিকী কোথায় যাবে ঘুরতে? দার্জিলিং এ, ডুয়ার্সে ঘুরতে যাবে। কেন আমি আমার গাঁটের টাকা খরচ করব? সেই লাইনও কিন্তু দিয়ে রেখে দিয়েছে। এগুলো বন্ধ হওয়া দরকার নাই ভাই। তোমার মৎস্য করা, তোমার ঘুরতে যাওয়ার ট্যুরের ইচ্ছা গিয়েছে, সুন্দরবনের ব্যাগ দেখার ইচ্ছা গিয়েছে, বলছে চলো একটাই, ওটার বলছি না, আমি চেপে গেলাম, বলবো কিন্তু বন্ধ করব আমরা। ওটার পরিবর্তে গঠনমূলক কিছু যাতে হয় তার ব্যবস্থা করব। ভাই, আমার এটা বলার এটাই কারণ হচ্ছে যে আপনাদের মেহনত টাকাগুলো কিভাবে নষ্ট হচ্ছে।
আপনাদের মেহনতের টাকাটাকে সঠিকভাবে লাগানো দরকার, সেই লাগানো হচ্ছে না। এই মৎসব করে বিভিন্ন ভাবে খেলা মেলা করে ধ্বংস করে দিচ্ছে। তাই আপনাদেরকে আওয়াজ তুলতে হবে, আর না আওয়াজ তুললে এই দুরবস্থা হবে। 2011 সালের আগে মুসলমানকে বাঁচানোর জন্য স্লোগান দিয়েছিল মমতা ব্যানার্জি মহাশয়া। আপনি আমি স্লোগান খুব ভালো লেগেছে, এবার বাঁচতে হবে, ভোট দিয়ে দিলেন। 2011 সালের আগে বলেছিল যে সরকার কেন্দ্রের যে সরকার, রাজ্যের যে সরকার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না, তাদের রাজ্য চালাবার এখতিয়ার নাই, ছেড়ে দেওয়া দরকার। আর আজকের ডেটে যখন আমার সরকারি কর্মচারীরা ডিএর কথা বলে, তাদেরকে কি বলা হয়? বলে ঘেউ ঘেউ কেন করছেন? ভাবতে পেরেছেন কি দ্বিচারিতা? তখন এক কথা বলেছিল আর এখন এক কথা বলছে। আমি বিধানসভাতে, আপনারা জানেন এমএলএদের সাম্মানিক ভাতা 1 লাফে 40,000 বাড়িয়ে দিয়েছে। আগে পেতাম আমরা 81,000 সামথিং টাকা, এখন একজন এমএলএ পায় 1,21,000 টাকা। নওশাদ সিদ্দিকী ওর থেকে 1 পয়সা নেয় না। আমি আমার মানুষের জন্য খরচ করে দিই, বলে দিচ্ছি। কিন্তু একসাথে 40,000 বাড়িয়েছে। ওইটা নিয়ে একটা আলোচনা ছিল, ওই আলোচনাতে আমিও অংশগ্রহণ করেছিলাম। আমি বলেছিলাম যে একসাথে এই 40,000 বাড়ানোর আমি বিরুদ্ধে। ওনারা যুক্তি রেখেছিল সরকার পক্ষ, এখন মালপত্রের অনেক দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তো এই জন্য বাড়াতে হবে। আমি বলেছিলাম সিভিক ভলেন্টিয়ার গুলোকে 10,000 দিয়ে মানুষের মতো খাটাই তো, তাদের বেলাটা একটু দেখুন। ও আমাদেরটা ভালো লাগছে, আমরা যে বিধানসভায় আসছি যাচ্ছি, রাস্তায় পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মচারীরা তো আমাদেরকে সহযোগিতা করছে বিধানসভা চালাতে, তাহলে সেই সরকারি কর্মচারীদের ডিএর কথাও তাহলে ভাবা হোক। উত্তর নাই, উল্টে আমাকে নিয়ে খিল্লি। আমার বলার কারণ হচ্ছে যে আপনাদেরকে সজাগ সতর্ক হতে হবে। না সজাগ সতর্ক হলে কি বলুন তো, ওই একজন বলেছে আমি হিন্দুদের বাঁচাতে এসেছি, হিন্দুরা ভাবছে ও আমাকে বাঁচিয়ে দেবে, আর এ বলছে আমি মুসলমানদের বাঁচাতে এসেছি, মুসলমানরা ভাবছে বাঁচিয়ে দেবে। ঘোড়ার ডিম। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, 1947 থেকে হিন্দু ভাইরা ভারতবর্ষের যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছিল 2014 আগে পর্যন্ত, 2014 থেকে 2025 এই সময়ে ভারতবর্ষের হিন্দুরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর 2011 থেকে 1947 থেকে 2011 পশ্চিম বাংলার মুসলমানরা না যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, 2011 থেকে 2025 সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এই তৃণমূলের আমলে হয়েছে। কিন্তু এই দেখুন, এই তৃণমূল মুসলমানকে বাঁচাবার কথা বলেছিল, আর ওই বিজেপি হিন্দুকে বাঁচাবার কথা বলেছিল। কিন্তু বাঁচছে কে? মমতা ব্যানার্জির ভাইপো চোখে ট্রিটমেন্ট করতে আমেরিকায় চলে যাচ্ছে, আর আপনার পাড়ার মুসলমানের, ও তো মুসলমানকে বাঁচাতে এসেছিল, মুসলমানের ট্রিটমেন্ট করতে গেলে ব্লক হসপিটাল হাজি কি মল্লিক, এসটি মল্লিক হসপিটালে গরু ছাগল চড়ছে, পাবে তো? ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে ট্রিটমেন্ট করতে, সত্যি মিথ্যা জানি না। ওখানে নাকি ট্রিটমেন্ট করতে গেলে 1 কোটি টাকা শুধু আগে কি পর্চি কাটতে হয়। আমরা সরকারি হসপিটালে গেলে 4 টাকা না 5 টাকাটা পর্চি কাটতে হয় না, 2 টাকা, ওটা আছে 1 কোটি টাকা। সত্যি মিথ্যা আমি ভাই জানি না, আমি আগে স্যালেন্ডার হয়ে যাচ্ছি, আমি ফেসবুকে দেখছিলাম এটা। ভাবতে পেরেছেন? তাহলে মুসলমানকে বাঁচাতে আসছে, সে চলে যাচ্ছে আমেরিকাতে ট্রিটমেন্ট করাতে। আপনাকে বাঁচাবে বলেছিল, আমেরিকায় চলে যাচ্ছে, আর যাকে বাঁচাতে আসছে সে লোকাল ব্লকে ট্রিটমেন্ট পাচ্ছে না। আর চলে যান আপনি 2014 সালে অমিত শাহজি কি বলেছিল? হিন্দু খাতরে মে হ্যায়। হিন্দুকে বাঁচাতে এসেছিল, হিন্দুকে বাঁচাতে পেরেছে? উল্টে কি আমরা দেখছি, কুম্ভর মতো জায়গায় হিন্দু সমাজের মানুষেরা তাদের কাছে ওটা পবিত্রতম জায়গা, তাদের বিশ্বাসের জায়গা, ওখানে গেলে তারা পাপ মুক্ত হতে পারে। আমি সেখানে কোনো বিতর্কে জড়াবো না, আমি এই বিষয়ে আমি কথাও বলবো না। কিন্তু সেখানে যেখানে যাচ্ছে, পবিত্রতা অর্জন করতে যখন যাচ্ছে, তাদেরকে সেখানে তারা যে ওখানে ঠেলাঠেলিতে পদপিষ্ট হয়ে মারা গেল, বলে হিন্দুকে বাঁচাতে এসছে। আর আমরা কি দেখলাম? অমিত শাহজির ছেলে এখন বিসিসিআই নয়, আইসিসি টপ পোস্টে চলে গেল। আর আমার পাড়ার রাম কাকুর ছেলের খোঁজ নিয়ে দেখেন একবার। আচ্ছা, তো আমরা প্রতিবেশী একসাথে বসবাস করি না? হেমন্ত কাকা, রাম কাকা, সরস্বতী মা, ফতেমা বিবি সব তো একসাথে আমরা বসবাস করি। খোঁজ নিয়ে দেখুন তো, সরস্বতী মায়ের ছেলেটা
2014 আগে কি ছিল তার ব্যবসার, এখন কোথায় দাঁড়িয়েছে, ক্রমশ তলনিতে যাচ্ছে। হিন্দুকে বাঁচাতে এসেছিল কিন্তু বিজেপি, আর বিজেপির নেতাগুলো সম্পত্তি বেড়ে যাচ্ছে। আরে মুসলমানকে বাঁচাতে এসেছিল, তৃণমূলের নেতাগুলো সম্পত্তি বেড়ে যাচ্ছে। শুধু আমাদেরকে হিন্দু মুসলমান দাঁড় করিয়ে রেখেছে। আর কে বলছে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবো 2000, আমি 5000-এর পক্ষে ভাই লক্ষ্মীর ভান্ডার। জিজ্ঞাসা করতে পারে ভাইজান আপনি কি, আমি লক্ষ্মীর ভান্ডার 5000-এর পক্ষে, এবং রাষ্ট্র তার ফিডব্যাকও কিছু নিক। 5000 টাকা আমার মায়ের হাতে দিক, তার পরিবর্তে রাষ্ট্র কিছু কাজও বুঝে নিক। কিন্তু এখন আপনারা জাস্ট একটা বলে শেষ করে দেবো আমি, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তো 1200-1000 টাকা পাচ্ছেন, আপনার যে চালটা কিনে খাচ্ছেন তার দামটা একটু হোঁস আছে তো? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার 1000-1200 নিচ্ছেন, নিন, আমি বলবো ছাড়বেন না, যা দেবে নেবেন। এটা কেউ কারো গাঁটের টাকা থেকে দিচ্ছে না, আপনার আমার ট্যাক্সের টাকা থেকে যাচ্ছে। কিন্তু সরিষা তেলের দামটা কত, ভোজ্য তেলের দাম কত? লক্ষ্মীর ভান্ডার 1000-1200 নিচ্ছেন, নিন, আপনার ছেলেকে চাকরিটা কিন্তু 12 লাখে অন্যজনকে বিক্রি করে দিচ্ছে, এটা মাথাও রাখবেন। লক্ষ্মীর ভান্ডার আপনি নিচ্ছেন, নিন। আচ্ছা ঠিক আছে।
ঠিকঠাক পাচ্ছে না, রাজ্য সরকার চাইছে না সেই অর্থে নির্বাচন হোক, কারণ এখন অ্যাডমিনিস্ট্রেটরকে বসিয়ে দিয়ে রাজ্য সরকার বলে কন্ট্রোল করছে না। এটা থেকে তো মানুষের অধিকারকে খর্ব করা হচ্ছে। আমাদের লেটেস্ট হাইকোর্ট যেটা নির্দেশনা দিয়েছে রাজ্য সরকারকে যে 6 সপ্তাহ না 7 সপ্তাহ টাইম দিয়ে তার মধ্যে নির্বাচন সম্বন্ধে বিষয়ে জানানো দেখার বিষয় রাজ্য সরকারের সদস্য রাজ্য সরকার দেখছে বকলমে তার পরিচালিত ভোটটা চলছে বকলমে সেই জন্য মনে হচ্ছে এটা থেকে তো মানুষ কোথায় গেল ছাদে ওই আমি এইখানে যেভাবে অপদস্থ সিবিআই চার্জশিট জমা করার ক্ষেত্রে গরিমাসি থেকে শুরু করে তদন্ত করার ক্ষেত্রে যেভাবে গাফলতি করেছে এটাকে আমরা পুরোপুরি মেনে নিতে পারি না। রাজ্য সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার যেভাবে কালসি থেকে এটা খুলে না সবাই কারেন্ট যখন কাকুর ভয়েস পেলে কথা বলছে এটা তো ভুলেই গিয়েছিল তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় কোর্টের ঝাড় খাবার পরে করেছিল এতদিন দেখে হয়তো কাকুর কলার চেঞ্জ হয়ে গিয়েছে কারণ গতবার আমরা দেখলাম তখন কাকুকে চুক্তি দিয়েছিল কাকু তখন শিশুদের আপনারা জানেন গত কয়েক বছর আগে কলকাতা হাইকোর্টের এক বিচারপতি একটা অর্ডার দিয়েছিলেন জিজ্ঞাসাবাদের জন্য সেখানে উল্লেখ করে দিয়েছিল যে হসপিটালে তিনি অমুক নির্দিষ্ট হসপিটালে গিয়ে কিন্তু যদি অসুস্থ হয়ে যাও হসপিটালে চিকিৎসা দিতে পারেন না এই সামনে লোক আছে নাটক চলছে কাকু কালীঘাটের চর্চিত কাউকে একটা কথা বলেছিল যে আমার পর্যন্ত সে 8 দিন যাবে আমার বসে দিতে পারবে না সেটা আমরা দেখতে পাবো কে ডাক পাবেন না পাবেন সেটা তাদের আমাদেরও বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমাদের সাথে তো যেখানে আমাদের বিরোধী বিধায়কদের থাকা দরকার বিরোধী এমপিদের থাকার তাকে মিটিংয়ে ডাকলো আর করে আসুন আর করে এমপি ছিলেন তখন তাকে ডাকে আর করে এসে ফোন করে এটা মমতা ব্যানার্জি হয়তো রচনা ব্যানার্জিকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে হচ্ছে বিজেপি গাড্ডাই করেছে পার্লামেন্টে বিজেপির কাছ থেকে জবাব চাইছে কেন মহাকুম সেখানে প্রচুর মানুষের আগে থেকে জমা ছিল সেখানে কেন তারা পর্যাপ্ত পরিমাণে এই পুলিশ ব্যবস্থা ঠিক রাখতে পারলো না এদের ঘটনা ঘটলো এর যখন জবাব চাইছে তখন ড্যামেজ কন্ট্রোল জন্য তার পাঠিয়েছে আমরা দেখেছি যখন সিএ পাস হয় তখন তাদের সহযোগিতা করার জন্য আমাদের রাজ্যে ছাত্রের অনুপস্থিত ছিল দেখুন যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এক শ্রেণীর মিডিয়ার অংশটাকে কিন্তু মুসলমান করার চেষ্টা এটা হচ্ছে সম্পূর্ণ ওদের গোষ্ঠীদ্বন্দ্ব আর ইঞ্জিনিয়ারিং কলেজ মর্নিং কলেজ ওখানে দুটো কলেজ আছে এটাই সমস্যা এবার হচ্ছে আমার স্পষ্ট বার্তা যদি ওখানে ওই সাজিদালি না যে কেউ যদি দোষী হয় এখনো পর্যন্ত তৃণমূলের তার অফিসিয়াল স্টেটমেন্ট দেখতে পেলাম না বা প্রশাসনকে বলে তার বিরুদ্ধে মামলা করে বা অ্যারেস্ট করতে থাকে এটাকে সামনে রেখে স্কুলের বাইনারি তৈরি করা হচ্ছে যেটা বিজেপি তৃণমূল বাইরের সুবিধা হয় আর বেশি ইলেকশন আসছে একই হয়েছে ধর্মীয় দিকে বাইনারি করতে পারলে দুটো দল টিকে থাকবে এটা খেলা কারণ আমি একটা জোরতলায় বলতে পারি যদি এটা ইচ্ছাকৃতভাবে কেউ পুজো বা অন্য চেষ্টা করে অনেক ক্ষেত্রে আমাদের হাওড়া জেলাতে রবীন্দ্র কেন্দ্রের উপরে একটা অশান্তি হয়েছে চাইছি না চাই তারপরে প্রত্যেকটা নাগরিকের যেমন দায়িত্ব শুধু ওই হসপিটালটা নয় আমি দায়িত্ব নিয়ে বলছি
সারা রাজ্যে দেখুন, ব্লক হসপিটাল থেকে শুরু করে, জেলা হসপিটাল থেকে শুরু করে, কলকাতার মেডিকেল কলেজগুলো দেখুন, তবে বিভিন্ন ঔষধের হাহাকার দেখা দিচ্ছে। এক একটা ডিস্ট্রিক্টের জন্য এক বছরে 50 লাখের আশপাশে ঔষধের টাকা বরাদ্দ থাকে। ওই টাকায় কীভাবে ম্যানেজ হবে? সেলাইন দিয়া, স্বাস্থ্য পরিষেবা দিয়েও তো মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে সরকারের। সরকার ঘাটতি চলছে, সরকার পরিচালনা করছে, এটা সার্কাস চলছে। এই সার্কাসের রিং মাস্টার হিসাবে এটা আছে, আর বাকি আমাদের পাবলিককে নাচাচ্ছে, আমরা ধরতে পারছি না। পাবলিকে যদি হচ্ছে রিং মাস্টারকে ফলো করা, রিং মাস্টার কীভাবে আমাদেরকে নাচাচ্ছে, নাচানোটা ধরে ফেললেই কিন্তু এই সার্কাসটা